আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের গল্প দর্পণে প্রতিবিম্বিত কাটা। গল্পটির রচনাকাল প্রাক পূজা 1999। গল্পটির প্রথম প্রকাশ জানুয়ারি 1999। প্রচ্ছদ শিল্পী ছিলেন গৌতম রায়। গল্পটি লেখক উৎসর্গ করেছেন শ্রীমতী তুলসী বিশ্বাস ও শ্রীমান দেবেশ বিশ্বাসকে। তবে গল্প শোনার আগে যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। গল্প পাঠে বরাবরের মতোই আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের গল্প দর্পণে প্রতিবিম্বিত কাটা। আজকে শুনবেন গল্পটির প্রথম পর্ব। কফি পট থেকে পেয়ালায় কফি ঢালতে ঢালতে রানী দেবী আর চোখে দেখলেন টেবিলের অপর প্রান্তে বাসু সাহেব পকেট থেকে সেই চিঠিখানি তৃতীয়বার বার করছেন। রানু বলেন, বুড়ো বয়সে কার প্রেমপত্র পেলে বলো তো? বারবার পড়েও তৃপ্তি হচ্ছে না। প্রেমপত্র? ও, এই চিঠিখানা? হ্যাঁ, সকালের ডাকে পাওয়া এই চিঠিখানা আমার মানসিক স্থৈর্যে ব্যাঘাত ঘটিয়েছে বটে। না, এবার এ কোনো মহিলার লেখা চিঠি নয়। পেয়ালায় চামচ নাড়তে নাড়তে রানু বলেন, এবার মহিলার চিঠি নয় মানে? কোনবার ছিল মহিলার চিঠি? মনে নেই। বহুদিন আগে মেরিনগর থেকে মিস পামেলা জনসন আমাকে একটি দুর্বোধ্য চিঠি লিখেছিলেন। ও হ্যাঁ, সেই সময় সারমেয় গেন্ডুকের কাটায়। এবারও অবস্থা প্রায় সেই রকম, অথবা বলা যায় আরও রহস্যময়, কারণ সেবার পত্র প্রেরকের ঠিকানাটা অন্তত চিঠির মাথায় লেখা ছিল, এবার তাও নেই। তাহলে তুমি জবাব দেবে কি করে? জবাব দিতে হবে না, পত্রলেখক বারণ করেছেন জবাব দিতে। অবশ্য বারণ না করলেও জবাব দিতে পারতাম না ঠিকানার অভাবে। বুঝলাম, তা কি চান ভদ্রলোক? তুমি নিজেই পড়ে দেখো। বছরের প্রথম বৈশাখ মাস, বসন্ত বিদায় নিচ্ছে। নিউ আলিপুরের নিষ্পাদশ প্রাসাদারণ্যের কোনো ঝোপঝাড়ে লুকিয়ে একটা কোকিল সকাল থেকে একটানা ডেকে চলেছে। বেচারি এখনও বোধ করি তার সঙ্গিনীকে খুঁজে পায়নি। বাৎসরিক মিলনোৎসবটা বন্ধ আছে এই শেষ বসন্তে। সুজাতা আর কৌশিক কয়দিনের জন্য নিউ জলপাইগুড়ি গেছে কি একটা তদন্তে। আজই সকালের ট্রেনে ফেরার কথা। ট্রেন বোধ করি যথারীতি লেট, তাই বুড়ো বুড়ি দুজনের সকালে ব্রেকফাস্টে বসেছেন নিরালায়। তার প্রান্তে বিশে অবশ্য দাঁড়িয়ে আছে খিদমতগার হিসেবে। বাসু সাহেবের হাতে বিগত ৩-৪ মাস কোনো উল্লেখযোগ্য কেস আসেনি। ড্রেস রিহার্সেলের কাটাটি সমুৎপাটনের পরে আর কেউ বাসু সাহেবের দ্বারস্থ হয়নি। সুকৌশলীর কিন্তু কাজ আসছে, অধিকাংশই মামুলি কেস। পাত্রপাত্রী ফাইলটা ক্রমশ মোটা হচ্ছে, অর্থাৎ পুত্র ও কন্যার বিবাহ প্রস্তাব পাকাপাকি হবার উপক্রম হলেই উদ্বিগ্ন বাবা মা সুকৌশলীর দ্বারস্থ হন আজকাল। পাত্রটি ড্রাগ অ্যাডিক্ট কিনা, পাত্রীটির সঙ্গে পাড়াতুতো কোনো দাদার লটঘট আছে কিনা, এসব তদন্ত করে দেখতে হয়। এ জাতীয় কেসে ফিস কম, কাজের হাঙ্গামাও অবশ্য কম। অন্তত বোমা পিস্তলে আহত হবার আশঙ্কা নেই। উপরন্তু ফিজের অতিরিক্ত একদিন বিয়ে কিংবা বৌভাতের নিমন্ত্রণে যুগলে ভালো মন্দ আহার করে আসে। তেমনি কোনো একটা কাজে ওরা দুজনে একত্রে গেছে উত্তরবঙ্গে। বাসু সাহেব রানীদেবীর দিকে বাড়িয়ে ধরেন সকালের ডাকে পাওয়া বিচিত্র চিঠিখানি। মোটা কাগজের দামি লেফাফা। রানীদেবী ভিতর থেকে যে চিঠিখানি বার করলেন সেটাও দামি কাগজ। পত্রলেখক মোটা মোটা ইংরেজি হরফে চিঠিখানি লিখেছেন। পত্রে নিজের নাম ও ইংরেজি হরফে আংশিক ঠিকানাটার উল্লেখ আছে, পুরো ঠিকানা নয়। অনুবাদে চিঠিটি এইরূপ নেবে: মোহন মঞ্জিল, মোহনপুর, শ্রীল শ্রীযুক্ত বাবু প্রসন্নকুমার বাসু, মণিমায়ন বেশু। এ মঞ্জিলে এমন একটি সমস্যা ঘনিয়ে উঠেছে যা অত্যন্ত সাবধানে এবং সংগোপনে সমাধান করার প্রয়োজন।
আপনার কণ্টকাকীর্ণ পথের বিভিন্ন মোড়ে বিচিত্র সাফল্যের বিষয়ে আমি সমধিক অবহিত, তাই সম্পূর্ণ দায়িত্বটা আপনার বিচক্ষণ হস্তেই প্রদান করতে ইচ্ছুক। অতি সম্প্রতি আমি বুঝতে পেরেছি যে আমার সম্মান এবং আমাদের পারিবারিক সুনাম ভুলুণ্ঠিত করার একটি ষড়যন্ত্র সঙ্গোপনে করা হয়েছে। আমি পুলিশ বা আইনের সাহায্য নিতে অসমর্থ এবং অনিচ্ছুক, গোপনীয়তার হেতুতে। এদিকে যা করণীয় তা আমি করছি, কিন্তু হয়তো আপনাকে সশরীরে উপস্থিত হয়ে আমার সমস্যার চূড়ান্ত সমাধানটি করে দিয়ে যেতে হবে। সে প্রয়োজন হলেই আমি আপনাকে টেলিফোন অথবা টেলিগ্রাম করব। আপনি তৈরি হয়ে থাকবেন। এই চিঠির উত্তর না পেলেই আমি খুশি হব। ইতি ভবদীয় রায় রায় জগদীন্দ্র নারায়ণ শেঠ বাহাদুর। রানীদেবী বললেন, রায়ের দ্বিত্ব প্রয়োগটা হলো কি কারণে? একটা রায় হচ্ছে উপাধি, দ্বিতীয়টা রায় বাহাদুরের মুন্ডুটা। বোঝা যায় লোকটার অনেক টাকা। রায় বাহাদুর উপাধি পেয়েছিল অনেক দিন আগে, প্রাক স্বাধীনতা যুগে, ফলে যথেষ্ট বয়স, হয়তো আমার চেয়ে বয়সে বড়। এছাড়া বেশ দাম্ভিক। একবারও তার মনে হয়নি যে আমি কাজটা নাও নিতে পারি। ফিজের প্রসঙ্গ তোলেইনি, যেন আমি তার হুকুমে চলব। কিন্তু নিজের ঠিকানাটা সে গোপন করল কেন? বেশ বোঝা যায় একটা লেটার হেড থেকে কাগজটা ছিঁড়ে নেওয়া হয়েছে, আর তারপর কাঁচি দিয়ে ঠিকানাটা কেটে বাদ দেওয়া হয়েছে। সেটা বুঝলে কেমন করে? লক্ষ্য করে দেখো, কাগজটার ওপরের প্রান্ত নিচের প্রান্তের সঙ্গে সমান্তরাল নয়, অর্থাৎ কাঁচি দিয়ে কাটবার আগে সেট স্কোয়ার ধরে পেন্সিলের দাগ দিয়ে দেওয়া হয়নি। তা তুমি কি স্থির করলে? যাবে না যাবে না? বলটা এখন জগদীন্দ্র নারায়ণের কোর্টে। আগে দেখি তিনি ফোরহ্যান্ড ড্রাইভ করেন না ব্যাক হ্যান্ড। অর্থাৎ টেলিগ্রাম করেন না টেলিফোন? এই তো, টেলিফোন করলে তবু তার সঙ্গে দুটো কথা বলার সুযোগ পাবে, কিন্তু টেলিগ্রাম করলে যাবে? কোন চুলোয়? চুলোর নির্দেশ নিশ্চয়ই থাকবে টেলিগ্রামে। বাসু সাহেব জবাব দেবার সুযোগ পেলেন না। তখনই একটা ট্যাক্সি এসে দাঁড়ালো বাইরের পৌটিকোতে। দ্বার প্রান্তে দণ্ডায়মান বিষে ঘোষণা করে, দাদাবাবুরা এসে গেলেন মনে লাগে। একটু পরেই সুটকেস আর কাঁধ ব্যাগ নিয়ে সুজাতা আর কৌশিক প্রবেশ করল। বাসু বললেন, কত লেট ছিল আজ? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? কৌশিক সে কথার জবাব না দিয়ে জানতে চায়, কফি পটে তলানিতে কিছু আছে? এবার জবাব দেয় বিষে, ঠান্ডা কফি খাবেন কেন? এক্ষুনি গরম করে কফি নিয়ে দিচ্ছি। আর কিছু? ডিম টোস্ট? সুজাতা বলল, না রে, সকালে ট্রেন লেট হচ্ছে দেখে আমরা ব্রেকফাস্ট ট্রেনেই সেরে নিয়েছি, তাই শুধু 2 কাপ কফি নিয়ে আয়। আমারটা র। ওরা দুজন বসল দুটি সোফায়। রানী বলেন, তোমাদের মামু আজ সকালের ডাকে একটা মিস্টিরিয়াস চিঠি পেয়েছেন। সুজাতা মুখের কথা কেড়ে নিয়ে বলে, সারমেয় গেন্ডুকের উল্লেখ আছে নাকি তাতে? বাসু বললেন, না নেই, তবে সেই জাতীয় রহস্যময়ী। চিঠিটা পড়ে দেখো। সুজাতা হাত বাড়িয়ে চিঠিখানা নিয়ে পড়ল, তারপর বাড়িয়ে ধরল তার সিনিয়র পার্টনারের দিকে। কৌশিকও পড়ল। দুজনের দৃষ্টি বিনিময় হল। কৌশিক বললে, উই আর ইন দ্য সেম বোট সুজাতা। মামুকে সব কথা খুলে বলতে পারো? সব কথা মানে? কিসের কথা জানতে চান বাসু? রায় রায় জগদীন্দ্র নারায়ণ শেঠ বাহাদুর এককালে আমাদের ক্লায়েন্ট ছিলেন। বছর 3 আগে তার পত্নীর আহ্বানে ওই মোহন মঞ্জিলে আমাদের দুজনকে আতিথ্য নিতে হয়েছিল ওর একটা সমস্যার সমাধানে। আইসি, তা মোহন মঞ্জিলটা কোথায়? মুর্শিদাবাদ বা লালগোলা লাইনে বেলডাঙ্গা স্টেশন থেকে মাইল 10 ভিতরে একটা বর্ধিষ্ণু গ্রাম মোহনপুরে। মোহনপুরের মোহন মঞ্জিল? এই শ্রীযুক্ত মোহনটি কে? জগদীন্দ্র নারায়ণের পূর্বপুরুষ? আপনি ঠিকই ধরেছেন মামু, কিন্তু এখনো বুঝতে পারেননি যে ওই মোহন আপনারও সুপরিচিত। আমার সুপরিচিত? গত শতাব্দীর দুজন মোহনকে আমি চিনি, দুজনেই সঙ্গীতজ্ঞ। মোহনচাঁদ বোস হাফ আখড়াই গানের প্রবর্তক, আর একজন মোহন বৈরাগী ঢপ কীর্তনে নাম করেছিলেন।
তা ইনি কি? না মামু, ইনি সঙ্গীতজ্ঞ নন, অসি চালনায় দক্ষ ছিলেন। গত শতাব্দীরও নন, তার আগের শতাব্দীতে পলাশী যুদ্ধের শহীদ মীরমদনের সতীর্থ মোহনলাল। বাসু রীতিমতো চমকে ওঠেন। বলো কি, সেই মোহনলালের উত্তরপুরুষ এই জগদীন্দ্র নারায়ণ শেঠ? আগে হ্যাঁ, অনেক পরিশ্রম করে তথ্যটা আমরা আবিষ্কার করেছিলাম। সে এক মস্ত কাহিনী। শুনুন, রানী দেবী বাধা দেন। সারা রাত ট্রেনের ধকল গেছে, এখন কফিটা গেলে স্নান টান সেরে ঘরোয়া হওয়া প্রথমে। কৌশিক বলে, না না, আমার কিছু ক্লান্ত বোধ হচ্ছে না মামি, ট্রেন জার্নিতে। আবার বাধা দিয়ে রানী বলেন, তোমার ক্লান্তির কথা আমি বলিনি কৌশিক। সুজাতা, তুমি ওঠো, অসময়ে তোমাকে আবার কফি খেতে হবে না। বদ অভ্যাসটা একেবারে ছাড়তে না পারো তো এই কমাস আমার কথা মতো একটু সামলে চলো অন্তত। সুজাতা রীতিমতো অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ায়। কৌশিকও বোকার মতো মাথা চুলকায়। রানী আবার বলেন, আর একটা কথা কৌশিক, এই নিউ জলপাইগুড়ি হচ্ছে তোমাদের লাস্ট ট্রিপ। এরপর থেকে তুমি একা একাই তোমার এই সুকৌশলীর তদন্তে যেও। সুজাতা আর বাড়ি থেকে বের হবে না এই কমাস। বাসু বলেন, কারেক্ট, কাটা নিয়ে কাটা ছেঁড়া অনেক হয়েছে, আর কাটা নয়, এখন ফুল ফোটানোর সময়। যে পারে সে আপনিই পারে সে ফুল ফোটাতে। আবার ধমক দেন রানী, তুমি থামো তো, তোমাকে আর কবিত্ব করতে হবে না। বাসুও অপ্রস্তুত, বলেন, ও আই এম সরি। আমি মানে এ কাহিনীর লেখকও সরি। আমিও আপনাদের একটা জরুরি সংবাদ দিতে ভুলেছি। সেই কথা আগেই আমার বলা উচিত ছিল। একটা সুসংবাদ। সকল কাটা ধন্য করে সেই নিউ আলিপুরের ওই বাড়িটায় একটা গোলাপ ফুল ফোটার সম্ভাবনা দেখা দিয়েছে। এইখানে কিছুটা ব্যাখ্যার প্রয়োজন। কি জানেন, সে সময় নবকল্লোল মাসিক পত্রিকায় আমার সপ্তদশতম কাটার কাহিনীটা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল, ড্রেস রিহার্সালের কাটা। সেই সময় একটা সাহিত্য আড্ডায় এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো। বছর 40 বয়স, কোনো স্কুলে বুঝি বাংলা অথবা ইতিহাস পড়ান। হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, সোনার কাটা গল্পটা আপনি কত সালে লিখেছিলেন? বললাম, 74 সালে। তার মানে 23 বছর পার হয়ে গেছে। তা এই শারীরিক ত্রুটিটা কার, কৌশিক না সুজাতার? আমি বলি, ওদেরও কোনো শারীরিক ত্রুটি আছে বললে তো আমি জানি না। আপনি না জানলে সেটা কে জানবে? প্রকাশক, সম্পাদক, প্রুফ রিডার না কম্পোজিটার? আমি হালে পানি পাই না। উনি আবার ধমকে ওঠেন, ওদের বাচ্চা টাচ্চা হচ্ছে না কেন? আপত্তিটা কার? যদি শারীরিক ত্রুটি নাই থাকে, কৌশিক নয় নিশ্চয়ই, পুরুষ মানুষ সচরাচর এসব ব্যাপারে নির্লিপ্ত। তাহলে কার? সুজাতার? ফিগার খারাপ হয়ে যাবে এই তো, কিন্তু তাই বলে 23 বছর? মাই গড! সুজাতার ন্যাকামির তো একটা সীমা থাকবে। ও কি চায়? ম্যানোপজের পর বাচ্চা? আপনি নিজে কদ্দূর জানেন সেটা বলুন দেখি। ওরা দুজন কি ডাক্তারে দেখিয়েছে, নাকি ওরা সেই লাল ত্রিকোণের চক্করে পড়েছে? ওদের মতো অত্যন্ত ইন্টেলিজেন্ট কাপলের বাচ্চা না হলে দেশের কি হাল হবে জানেন? হাওলা গাওলাদের অপগণ্ড বাচ্চা দেশটা ভরে যাবে। আপনার সেসব খেয়ালই নেই। 23 বছর ধরে ক্রমাগত কাটার পাহাড় বানিয়ে চলেছেন। ডাইনে কাটা, বায়ে কাটা, সামনে কাটা, পিছনে কাটা। একটা কাটা উগরে ফেলতে না ফেলতে আরেকটা কাটা। কি পেয়েছেন আপনি? হ্যাঁ, সেদিনই মন স্থির করেছিলাম, বুঝেছেন? ঘুম না আসা রাত্রে কৌশিক আর সুজাতাকে পাকড়াও করলাম। প্রথমটায় ওরা কিছুতেই রাজি হতে চায় না, বলে এতে নাকি ওদের সুকৌশলীর কাজে ঝামেলা হবে। ওরা বরং প্রয়োজনে কোনো অনাথ আশ্রম থেকে সদ্যজাত কোনো বাচ্চা এনে প্রতিপালন করবে। আমি ওদের বোঝাবার চেষ্টা করলাম, সেটা একদিক থেকে খুবই ভালো কথা, একটা অনাথ বাচ্চা মানুষ হয়ে যাবে। কিন্তু তোমাদের পরিবারে অজানা জিন্সের একটা হেরিডিটি ফ্যাক্টর এসে যাচ্ছে তো। তাছাড়া আজকাল আবার নতুন এক বখেরা শুরু হয়ে গেছে, এইডস। কৌশিক আমাকে ধমকে ওঠে, থামুন তো আপনি, যত সব আবল তাবল অলক্ষণে কথা। সুজাতা কিন্তু আমাকে সমর্থন করল, বলল, দাদু কথাটা কিন্তু মিছে বলেনি। কৌশিক বলে, তার মানে তুমি রাজি? দারুণ লজ্জা পেল সুজাতা। আমি তাড়াতাড়ি কথা ঘোরাতে বলি, তোমার কোনো অসুবিধা হবে না সুজাতা দিদি, বিষে তো আছেই। তাছাড়া শুনেছি বিশের দেশের বাড়িতে এক দিদি আছে,
তোমার চেয়ে বয়সে ছোট, স্বামীর ত্যাক্তা, মানে ও নিজেই পালিয়ে এসেছে স্বামীর মারের হাত থেকে রেহাই পেতে। যেমন মদ্যপ তেমনি নিষ্ঠুর। ছেলেপিলে নেই, তাকেও বরং আলিপুরের বাড়িতে নিয়ে আসব। সুজাতা জানতে চায়, মেয়েটা রাজি হবে তো? আমি হেসে বাঁচিনি, বলি, কি পাগল মেয়ে গো তুমি সুজাতা, কলমটা তো আমার হাতে। রাজি হবে না মানে? তাকে ঘাড় ধরে আলিপুরে নিয়ে আসব। তার নাম ফুটকি, সেই মেয়েটাই তোমার খোকার দেখভাল করবে। কৌশিক আমাকে এখানে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, আপনি নিশ্চিত জানেন দাদু, ছেলেই হবে ওর, মেয়ে নয়? কি বোকা ওরা, গবের দুটো বোঝে না কলমটা আমার হাতে। এক্স এক্স না এক্স ওয়াই তা স্থির করব আমি, ভাগ্যবিধাতা নন। আমি সুজাতার দিকে ফিরে জানতে চাই, তোমার কি ইচ্ছে, খোকা না খোকু? সুজাতা আমার দিকে তার বড় বড় চোখ মেলে তাকায়, কি লাজুক মিষ্টি দৃষ্টি। কি একটা কথা বলতে যায়, বলা হয় না। তার আগেই তোমাদের দিদা, মানে আমার গিন্নি, ওপাশের খাট থেকে নেমে এসে আমাকে ऐसा এক ঠেলা মারেন, বলেন, সারা রাত আপন মনে কি বকবক করো বলো তো? তুমিও কি আজকাল কমলাকান্ত চাটুর্যের মতো আপিং টাপিং ধরেছ নাকি? ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটাও, কিন্তু তখনই মন স্থির করে ফেললাম, আর কাটা নয়, গোলাপ। সুজাতার এটা 5 মাস। স্নান পর্ব সেরে মধ্যাহ্ন ভোজনের টেবিলে প্রসঙ্গটার পুনরবতারণ করল কৌশিক। সেই জগদীন্দ্র নারায়ণের কাহিনীটা। প্রায় বছর 3 আগে সুকৌশলীর অফিসে এসে দেখা করেছিলেন একজন সৌম্য দর্শন বৃদ্ধ, 70-এর কাছাকাছি বয়স, কোচানো ধাক্কাপার ধুতি, গেলে করা আদ্যির পাঞ্জাবি, হাতির দাঁতের শৌখিন মোটওয়ালা ছড়ি। দেখেই বিষে আন্দাজ করেছিল খদ্দের রহিস আদমি। যত্ন করে তাকে বসিয়ে ভিতরে খবর দিয়ে এসেছিল কৌশিককে। আগন্তুকের সাজ পোশাকের বর্ণনা বিশুর মুখে শুনে সুজাতা বাধ্য করেছিল কৌশিককে গেঞ্জির উপর পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে বাইরের ঘরে যেতে। কৌশিক যুক্ত করে ভিতরের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে দেখল বিষে ইতিপূর্বেই ফ্যানটা চালিয়ে দিয়ে গেছে। আগন্তুক উঠে দাঁড়িয়ে যুক্ত করে নমস্কার করলেন। কৌশিক বলেছিল, বসুন বসুন, নিজেও বসে পড়ে সোফায়। আগন্তুক পুনরায় উপবেশন করে বলেন, আপনাদের প্রতিষ্ঠানটার সুনাম শুনেছি, টেলিফোন নম্বরটা জানা ছিল না, তাই বিনা অ্যাপয়েন্টমেন্টেই চলে এসেছি। কৌশিক কার্ড হোল্ডার থেকে ওর নামাঙ্কিত একটি ভিজিটিং কার্ড বার করে বাড়িয়ে ধরল, বলল, টেলিফোন ডাইরেক্টরিতেই নম্বরটা পেয়ে যেতেন কিন্তু। তা হয়তো পেতাম, তবে শিয়ালদহ স্টেশনে নেমে আর ডাইনে বায়ে তাকাইনি, ঠিকানা জানাই ছিল, একটা ট্যাক্সি নিয়েই চলে এসেছি। বেশ করেছেন, সকালে আমারও কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। আপনি সবিস্তারে আপনার কেসটা বলতে পারেন, কিন্তু তার আগে ওই রেজিস্টারে আজকের তারিখটা, আপনার নাম ঠিকানা আর টেলিফোন নাম্বারটা দয়া করে লিখে দিবেন। বৃদ্ধ ইতস্তত করে বললেন, আপনি আমাদের শর্তে কেসটা নিলে তা নিশ্চয়ই লিখে দেব, কিন্তু তার পূর্বে কি আপনার শর্তটা? আমাদের কেসটা নিন বা না নিন, আমি যা বলবো কথা দিন, তাই 4 দেওয়ালের বাইরে যাবে না। কৌশিক মাথা নেড়ে বলেছিল, তাহলে দুঃখিত, কথা দিতে পারছি না। আমার জুনিয়র পার্টনার এখন এই 4 দেওয়ালের বাইরেই আছেন, তাকে না জানিয়ে। না না, সে কথা বলিনি, সুজাতা দেবীকে বলবেন তো নিশ্চয়ই। কৌশিক বুঝে নেয় ও নিজে ওই বৃদ্ধের বিষয়ে কিছু না জানলেও আগন্তুক ওদের বিষয়ে সম্বন্ধে অনেক কিছু খবর রাখেন। সে কথাই বললে, গোপনীয়তা নিশ্চয়ই রক্ষিত হবে, আপনার পরিচয়টা এবার দিন। এবার আর আপত্তি করলেন না বৃদ্ধ। আগন্তুকের নাম সত্যপ্রসন্ন দুগার, রায়বাহাদুর জগদীন্দ্র নারায়ণ শেঠ এর সেক্রেটারি। প্রাক স্বাধীনতা যুগে ছিলেন জমিদার মশাইয়ের এস্টেটের দেওয়ান। এখন জমিদারি নেই, সেটা নানান ইন্ডাস্ট্রি এবং বিজনেসে রূপান্তরিত হয়ে গেছে। সেই সূত্রে দেওয়ানজি হয়ে গেছেন সেক্রেটারি। জগদীন্দ্র নারায়ণ শেঠ এর আদিনিবাস পাঞ্জাব। প্রায় 300 বছর আগে ওদের পূর্বপুরুষ সেখান থেকে চলে এসেছিলেন বহরমপুরে জগৎ শেঠের পূর্বপুরুষের সঙ্গে, গঙ্গা তীরে জিয়াগঞ্জের কাছাকাছি একটা ভূখণ্ডে।
তারপর ৮-১০ পুরুষ ধরে ওরা এই বাংলা মুলুকেই আছেন, পুরোপুরি বাঙালি বনে গেছেন। কৌশিক অনুমান করে শেঠজি পুরোপুরি বাঙালি হয়ে গেছেন কিনা তা এখনও অজানা, তবে তার সচিব দুগার্জি যে হয়নি তা ওই বাঙালি বনে যাওয়া ক্রিয়াপদেই প্রমাণিত। বেলডাঙ্গা স্টেশন থেকে গঙ্গার তীর বরাবর মাইল ১০ উত্তরে গেলে পড়বে মোহনপুর গ্রাম। জমিদারের বাড়িটা সেখানেই। বাড়িটা দুর্গের মতো উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, বয়স প্রায় ১৫০ বছর। পাথর ও তল্লাটে পাওয়া যায় না, তবু বাড়িটা আদ্যন্ত বালি পাথরে চুন সুরকির গাঁথনিতে গড়া। বোধ করি কোনো পূর্বপুরুষ গঙ্গা ভাগীরথী দিয়ে নৌকাযোগে রাজমহল অঞ্চল থেকে এই প্রস্তরখণ্ডের আমদানি করেছিলেন। বংশের আদিপুরুষটির প্রকৃত পরিচয় জগদীন্দ্র নারায়ণ জানতেন না, তবে এই গ্রামে জমিদার পত্তন যিনি করেছিলেন আন্দাজ করা যায় তার নাম ছিল মোহনলাল শেঠ। কারণ গ্রামের নাম মোহনপুর, জমিদার বাড়ির পোশাকি নাম ছিল মোহন মঞ্জিল, জমিদারের উপাধি শেঠ। জগদীন্দ্রের পরম পূজ্য পিতৃদেবের ছিল ২টি বিবাহ। বড় রানীমা জগদীন্দ্রের জননী, তারপর জগদীন্দ্র শেঠের জননী স্বর্গারোহণ করলে জমিদার মশাইয়ের ৩ বছর অতিক্রম করার পর আরও একটি দ্বার পরিগ্রহ করেছিলেন। বৃদ্ধ বয়সে সেই ছোট রানীমার গর্ভে তিনি দ্বিতীয়বার পুত্র সন্তানের জনক হয়ে পড়েন। তখন তার প্রথম পুত্র সন্তান ৩০ বছরের যুবপুরুষ। জগদীন্দ্র শেঠ তার ৫-৭ বছর আগেই একটি সুন্দরীকে বিবাহ করেছিলেন, কিন্তু তাদের কোনো সন্তানাদি হয়নি। জগদীন্দ্রের যখন পিতৃবিয়োগ হয় তখনও তার কোনো সন্তান জন্মায়নি, দ্বিতীয়বার বিবাহ করা সত্ত্বেও। ফলে বৈমাত্রেয় ভাইকেই তিনি সন্তানসম পালন করতে থাকেন। জগদীন্দ্র নারায়ণের পিতৃদেব ছিলেন রায় সাহেব। জগদীন্দ্র পিতৃবিয়োগের পূর্বেই রায়বাহাদুর খেতাব পেয়েছিলেন ইংরেজ সরকারের কাছে, নিতান্ত যুবা বয়সে। স্বাধীনতার পর তিনি নতুন সরকারের সঙ্গে তেমন সুবিধা করতে পারেননি। ইংরেজ আমলের ইংরেজি কেতাই ছিল তার মনপসন্দ। নিতান্ত দুর্ভাগ্যের কথা, ওর বৈমাত্রেয় ভাইটি হয়ে উঠল দৈত্যকুলে প্রহ্লাদ। পড়াশোনায় সে ভালোই ছিল, ডিস্ট্রিক্ট স্কলারশিপ পেয়ে ভর্তি হলো প্রেসিডেন্সি কলেজে, থাকতো ইডেন হোস্টেলে। বছর দুয়েকের মধ্যে সেখানেই তার স্কন্ধে উপবেশন করল নকশালবাড়ির এক উপদেবতা। রাতারাতি ফেরার হয়ে গেল সমরেন্দ্র নারায়ণ। ৩-৪ বছর সে ছিল নিরুদ্দেশ। না পুলিশ না জগদীন্দ্র নারায়ণ কেউই তার সন্ধান পায়নি। তারপর একদিন থানার বড় দারোগা জিপে চেপে এসে হাজির হলেন মোহন মঞ্জিলে। সংবাদ গুরুতর, সমরেন্দ্র নারায়ণ গ্রেপ্তার হয়েছে, বিচারের অপেক্ষায় আছে কলকাতার আলিপুর জেলা হাসপাতালে। হাসপাতালে? কেন? কি হয়েছে তার? হ্যাঁ তাই সমরেন্দ্র মরণাপন্ন। রায়বাহাদুর ছুটে গেলেন কলকাতায়। সমরেন্দ্রর তখনও জ্ঞান ছিল। পুলিশের সঙ্গে সম্মুখ যুদ্ধে সে মর্মান্তিকভাবে আহত। ডাক্তারবাবুরা হাল ছেড়ে দিয়েছেন। ওরা দুজনের সম্পর্কে বৈমাত্রেয় ভাই, কিন্তু শ্রদ্ধা প্রীতি ভালোবাসার সম্পর্কটা ছিল পিতা পুত্রের। সমরেন্দ্র তখন ২৪ বছরের সুঠাম দেহ যুবাপুরুষ, আর রায়বাহাদুর পক্ককেশ ৫০ গ্রেপ্তার হবার পর সমরেন্দ্র কোনো জবানবন্দি দেয়নি। তার শারীরিক অবস্থায় পুলিশ কোনো 3rd ডিগ্রিরও ব্যবস্থা করতে সাহস পাচ্ছিল না। ফলে দলে আর কে কে ছিল পুলিশ সে কথা জানতে পারেনি। জগদীশ যখন হাসপাতালে এসে পৌঁছালেন তখন সমরেন্দ্রর শেষাবস্থা। সে একটা ডাইং স্টেটমেন্ট দেবার ইচ্ছা প্রকাশ করে, তবে কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে নয়, তার দাদাকে। উপায়ান্তরবিহীন হয়ে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ সে ব্যবস্থাতেই রাজি হয়ে যায়। সমরেন্দ্র তার একজন মাত্র সহযোদ্ধার নাম জানিয়ে যায় বিশেষ কারণে। বলে, দলে আমরা ছিলাম 4 জন, 3 জন পুরুষ, 1 জন মহিলা। আমি মারাত্মক আহত হয়ে ধরা পড়ি, ওরা পালিয়ে যেতে পেরেছে। জগদীন্দ্র নারায়ণ বাধা দিয়ে বলেছিলেন,
এইসব কথা আমাকে কেন বলছিস সমু? তুই কি বলে গেলি, কার নাম করলি? পুলিশ তো এখনই আমার কাছে জানতে চাইবে। সমরেন্দ্র মাঝপথে সমরেন্দ্র মাঝপথে দাদাকে থামিয়ে দিয়ে বলেছিল, ওসব কথা আমি ভালো রকমই জানি দাদা। বিশেষ কারণ না থাকলে আমি এ প্রসঙ্গ তোমার কাছে উত্থাপন করতাম না। যা বলছি শোনো। শেষ মুহূর্তে আমার যে অনুরোধটুকু করছি তা রেখো, তাহলেই আমি শান্তি পাব। শোনো, যে কথা বলছিলাম, দলে আমরা ছিলাম 4 জন। তার মধ্যে একজন ছিল আমার সহপাঠিনী অতসী, প্রেসিডেন্সি কলেজেরই। তবে আমার ছিল ইকোনমিক্সে অনার্স, ওর ইতিহাসে। এনকাউন্টারের সময় অতসীর পায়ে গুলি লাগে, তবুও সে পালিয়ে যেতে পেরেছে। তুই চাস আমি এই অতসী মেয়েটার সন্ধান করি? আমি তো সাথে পাশে ছিলাম না সুমু। আর এ অবস্থায় আমি তাকে কি সাহায্য করতে পারি? কেনই বা করব? কারণ একটাই দাদা, সে তোমার ভাতৃবধূ, আমার স্ত্রী। দুঃসংবাদটায় মর্মান্তিক আহত হয়েছিলেন জগদীন্দ্র নারায়ণ। সমুর বিয়ের নানান স্বপ্ন দেখতেন তিনি। এখন ওই একটি উটকো বিধবা এসে ঘাড়ে চাপবে। সমস্ত বিরক্তি আর মর্মবেদনা গোপন রেখে তিনি জানতে চেয়েছিলেন, তা কেমন করে হয় রে সমু? তোরা তো পুলিশের নজর এড়িয়ে 2-3 বছর বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছিস। বিয়ে তুই করলি কি করে? পুরোহিত থেকে? হিন্দু মতে? সমরেন্দ্রের বোধহয় কথা বলতে কষ্ট হচ্ছিল, তবু সে নকশাল। সব রকম দৈহিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে প্রস্তুত। বলল, সেসব কথা থাক না দাদা। ধর গান্ধর্ব মতে, যিনি আমাদের দলপতি, নামটা নাই বা জানলে, তিনি ওইভাবেই আমাদের বিয়েটা দিয়েছিলেন বাধ্য হয়ে। পুলিশের দৃষ্টি এড়াতে আমরা স্বামী স্ত্রী হিসেবে একটা বাড়ি ভাড়া নিয়ে বাস করতাম। এত কথা তোমাকে জানাবার ইচ্ছা আমার ছিল না, বাধ্য হয়ে আজ জানাতে হচ্ছে। বিশেষ কারণে। আমার সময় খুব কম। অতসী আহত হয়ে আত্মগোপন করে আছে। জানি না ইতিমধ্যে গ্যাংগ্রিন হতে শুরু করেছি কিনা। এই পর্যন্ত বলে সে থেমে পড়ে, মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে। জগদীন্দ্র নারায়ণ আর স্থির থাকতে পারেননি। বললেন, তুই শান্ত হ সমু। আমার যতটুকু আর্থিক ক্ষমতা। একটা হাত সামনের দিকে বাড়িয়ে মাঝখানেই তাকে থামিয়ে দেয় সমু। বলে, না, সে তোমার আর্থিক সাহায্য ভিক্ষা নেবে না। তার দৃষ্টিতে তুমি ফিউডালিজমের ধারক, শ্রেণীর শত্রু। কিন্তু তার পেটে যে বাচ্চাটা আছে, তার কি অপরাধ দাদা? জগদীন্দ্র নারায়ণ বজ্রাহত হয়ে গিয়েছিলেন। কৌশিক আগন্তুক ভদ্রলোককে বলেছিল, এসব তো অতীতের কাহিনী, 20 বছর আগেকার কথা। আগে না, 24 বছর আগেকার কথা। না হয় তাই হলো, কিন্তু আপনি আমার কাছে কি প্রস্তাব নিয়ে এসেছেন? কার কাছ থেকে? জগদীন্দ্র নারায়ণ? আগে না, তিনি আদৌ জানেন না যে আমি আপনার সঙ্গে গোপনে দেখা করতে কলকাতায় এসেছি। বলেন কি? তাহলে আমাদের ক্লায়েন্ট কে? আপনি নিজে? আগে তাও না, শ্রীযুক্তা শশীকলা দেবী, জমিদার গৃহিণী। বুঝলাম, বলে যান। পরবর্তী ঘটনাবলী বিস্তারিতভাবে নিবেদন করতে থাকেন দুগার্জি। সমরেন্দ্রর মৃত্যুর পরে তার মৃত্যুকালীন জবানবন্দি কী ছিল তা জানাতে অস্বীকৃত হওয়ায় জগদীন্দ্র নারায়ণের যন্ত্রণাটাও বড় কম হয়নি। কিন্তু তিনি নকশাল দলের কারো নাম বলে দেননি। একটি নামই জানতেন তিনি, অতসী। তার কথা স্বীকার করেননি। বলেছিলেন সমু তার সহকর্মীদের কারো নাম বলে যায়নি। সজ্ঞান মিথ্যা ভাষণ। প্রায় বছরখানেক এ নিয়ে পুলিশের টানাপোড়েন চলছিল। তারপর পুলিশ বোধহয় বিশ্বাস করল তার কথায়। সব কিছু থিতিয়ে গেলে জগদীন্দ্র নারায়ণ সত্যপ্রসন্নকে পাঠিয়ে দিলেন অতসীর সন্ধানে। অতসীর গ্রামের নামটা সমরেন্দ্র বলে গিয়েছিল, অতসীর কাকার নামটাও। অতসী মেয়েটি ছিল অনাথ।
পিতৃমাতৃহীন। কাকার সংসারে মানুষ হচ্ছিল। ওদের গ্রামটা রামপুরহাট আর কাটোয়ার মাঝামাঝি, একটি বর্ধিষ্ণু খ্রিস্টান গ্রাম, যোসেফনগরের গা ঘেঁষা হিন্দু পল্লী। অতসী ওই যোসেফনগর স্কুলের ছাত্রী। দুর্দান্ত রেজাল্ট করে স্কলারশিপ নিয়ে প্রেসিডেন্সিতে পড়তে এসেছিল। সেখানেই সমুর সঙ্গে ওর আলাপ। দুজনে গোপনে নকশাল দলে নাম লেখায়। অনেক খুঁজে খুঁজে, কিছুটা পদব্রজে, কিছুটা গো গাড়িতে পাড়ি দিয়ে একদিন সত্যপ্রসন্ন এসে হাজির হলেন অতসীর ভিটায়। ওর কাকা আর খুড়িমা আগন্তুককে মারতে বাকি রেখেছিল, কোনো সৌজন্যমূলক হেতুতে নয়, প্রহার করলে কথাটা গ্রামে জানাজানি হয়ে যাবে এই ভয়ে। নগণ্য গ্রাম, সকলেই সকলের হাড়ির খবর রাখে। কুমারী গ্রাম্য মেয়ের পক্ষে গর্ভিণী হয়ে পড়া এমন বৈচিত্র্যহীন গ্রাম্য পরিবেশে একটা মস্ত মুখরোচক চাঞ্চল্যকর কেচ্ছা। অতসী যে গোপনে ওই নকশাল দলের নাম লিখিয়েছিল একথা গ্রামের কুকুরগুলো পর্যন্ত বুঝতে পেরেছিল। তাকে ধরিয়ে দিতে পারলে 2 টুকরো রুটি মাংস নিশ্চয়ই পাওয়া যাবে। তাই অতসীর ঠাঁই হয়নি নিজ গ্রামে। সেখানে আত্মগোপনের চেষ্টা করলে ধরা পড়ে যাবার সমূহ সম্ভাবনা, একথা ভালো মতো জানা ছিল তার। তবু নিতান্ত নিরুপায় হয়ে কাকার আশ্রয়েই খোঁড়াতে খোঁড়াতে ফিরে এসেছিল সেই গর্ভিণী কুমারী মেয়েটি। বুলেটটা তখনও তার ডান গোড়ালিতে বিঁধে আছে। অসাধারণ সহ্য শক্তি তার, দৈহিক এবং মানসিক। গভীর রাতে এসে পৌঁছালো গায়ে। পাড়ার কুকুরগুলো তারস্বরে সারমেয় প্রতিবাদ করেছিল। খুঁড়োখুড়িও করেছিলেন, তবে তারস্বরে নয়, চাপা আক্রোশে। দেহান্ত বাপের পুনরায় বাপান্ত করে জানাজানি হয়ে যাবার ভয়ে। বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36। রাত ভোর হবার আগেই টোপরতলা গোগাড়িতে হতচ্ছাড়িকে উঠিয়ে নিয়ে কাকা রওনা দিয়েছিলেন যোসেফনগর। যোসেফনগরের গার্লস স্কুলের হেডমিস্ট্রেস মিস মল্লিকা মল্লিকের অত্যন্ত প্রিয় ছাত্রী অতসী। নকশাল আন্দোলনের প্রতিও তার গোপন সহানুভূতি ছিল। স্বাধীন ভারতের শাসকেরা দিন দিন শোষক হয়ে যাচ্ছে দেখে সেই শিক্ষাব্রতী মহিলাটি আন্তরিক ক্ষুব্ধ ছিলেন। তিনি নিজের পক্ষপুটে তার সমূহ বিপদ বিষয়ে সম্পূর্ণ অবহিত হয়েও ওই অসহায় মেয়েটিকে আশ্রয় দিয়েছিলেন। কাকপক্ষীতেও টের পায়নি। খুড়োমশাইয়ের কাছ থেকে এইটুকু সংবাদ সংগ্রহ করতে সত্যপ্রসন্নের কালঘাম ছুটে গিয়েছিল। অবশেষে তিনি ভয় দেখালেন। অতসী যে গ্রামে ফিরে এসেছিল এ তথ্যটা তার জানা। খুড়োমশাই সব কথা না জানালে তিনি বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হবেন। তারা খুঁজে বার করুক কোথায় গেল মেয়েটি। তখনই খুড়োমশাই নরম হলেন। ভাইজির সম্বন্ধে যেটুকু জানা ছিল তা ব্যক্ত করতে বাধ্য হয়েছিলেন। বললেন, বিশ্বাস করুন, এর বেশি আমি কিছু জানি না। বুলেটটা ওর পা থেকে বার করা গিয়েছিল কিনা তাও জানি না। ওর সন্তান আদৌ হয়েছিল কিনা তাও আমার জানা নেই। কি করব বলুন, আপন ভাইজি, কিন্তু রাক্ষসী যে নকশাল হয়ে গেল। সেই সূত্র ধরে সত্যপ্রসন্ন এসে হাজির হলেন যোসেফনগরে। সত্যপ্রসন্ন যে পুলিশের লোক অথবা টিকটিকি নন, এটা ভালোভাবে সমঝিয়ে নিয়ে মিস মল্লিকা মল্লিক প্রকৃত তথ্যটা জানাতে স্বীকৃত হলেন। বিশেষ সত্যপ্রসন্ন যখন জানালেন যে জমিদার গৃহিণী শশীকলা অতসীর সন্তানটিকে গ্রহণ করতে চান ও দত্তক নিতে চান। হেডমিস্ট্রেস মিস মল্লিকা জানালেন অতসী নির্বিঘ্নে প্রসব করেছিল। তার পায়ের ঘাটাও সারিয়ে তোলা সম্ভব হয়। ইতিমধ্যে খবরটা যে কোনো সূত্রে হোক কিছুটা জানাজানি হয়ে যায়। পুলিশের গোয়েন্দা যাতায়াত শুরু করেছিল যোসেফনগরে। বাধ্য হয়ে অতসী পুনরায় নিরুদ্দেশ যাত্রায় রওনা হয়ে পড়ে। একটি দুগ্ধবতী ধাত্রীর সহায়তায় মিস মল্লিক অতসীর মেয়েটিকে মানুষ করে তুলছেন। মেয়ে, ছেলে নয়? আর্দ্র কণ্ঠে প্রশ্ন করেন সত্যপ্রসন্ন। আগে হ্যাঁ, কন্যা সন্তান। এবার বলুন, শশীকলা দেবী কি সেই শিশুটিকে নিয়ে যেতে চান এবং দত্তক নিতে চান? সত্যপ্রসন্ন জানিয়েছিলেন, পুত্র হোক কন্যা হোক সেই শিশুটিকে ওরা গ্রহণ করতে ইচ্ছুক। মিস মল্লিক বলেন, আমি সম্মত, কিন্তু আমি তো ওছি মাত্র। খুকুর মাকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। এসব কথা তো চিঠিপত্রে লেখা যায় না।
আপনি কি দিন 15 পরে আবার একবার আসতে পারবেন? পারবো। অতসী কোথায় আত্মগোপন করে আছে আপনি তাহলে তো জানেন? এ প্রশ্ন অবান্তর। আরও একটা কথা, আমি জানি অতসী অত্যন্ত আর্থিক দুরবস্থায় আছে। বস্তুত সে একটি গৃহস্থ বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করে, কাপড় কাচে, ঘর ঝাড় দেয়, এমনকি এঁটো বাসন মাজে। অথচ আমি নিশ্চিত যে বিপ্লবী দলে নাম না লেখালে এতদিনে সে ইতিহাসে ফার্স্ট ক্লাস অনার্স পেয়ে যেত, হয়তো MA পড়ত অথবা স্কুলে শিক্ষকতা করত। আপনার জমিদার মশাই কি এক্ষেত্রে? সত্যপ্রসন্ন বলেছিলেন, চেষ্টা করে দেখব। শশীকলার আগ্রহাতিশয্যে জগদীন্দ্র নারায়ণ সমরেন্দ্রর শিশুকন্যাটিকে তার নিজের সংসারে নিয়ে এসেছিলেন, এমনকি পরে তাকে দত্তকও নেন। নাম রাখেন অপরাজিতা। কৌশিক জানতে চেয়েছিল, কেন দত্তক নেওয়ার প্রয়োজন কেন হলো? ওর তো নিজের সন্তানাদি নেই। ওরা স্বামী স্ত্রী গত হলে সমরেন্দ্রের কন্যাই তো সমস্ত সম্পত্তির মালিক হবে। নিশ্চিতভাবে সে কথা বলা যায় কি? প্রথম কথা, জগদীন্দ্র নারায়ণ সংবাদটা গোপন রাখতে বাধ্য হয়েছিলেন। আসল তথ্যটা জানতেন ওরা স্বামী স্ত্রী দুজনে, আর সত্যপ্রসন্ন না, আরও একজন জানে, পরিবারের পুরাতন ভৃত্য দশরথ জানা। ওরা প্রকাশ করতে চাননি যে ওই ফুলের মতো বাচ্চা মেয়েটি সমরেন্দ্রর সন্তান। তাতে নানান প্রশ্ন উঠতে পারে। পুলিশের কাছে দেওয়া জগদীন্দ্রের পূর্ববর্তী জবানবন্দি যে মিথ্যা ছিল, এটা প্রমাণিত হয়ে যাবার আশঙ্কা আছে। তাকে নতুন করে জেরার সম্মুখীন হতে হবে। ভ্রাতুষ্পুত্রীকে তিনি কিভাবে, কোথা থেকে খুঁজে পেলেন, তা থেকে শতই প্রশ্ন হবে। খুকির মা কোথায়? কেন এতদিন সেই ফেরারি আসামির সন্ধান জগদীন্দ্র নারায়ণ গোপন রেখেছিলেন? দ্বিতীয় কথা, মেয়েটি যে সমরেন্দ্রর আত্মজা এটা প্রমাণ করা অত্যন্ত কঠিন। সে শেঠ রায় বংশের সন্তান এটা প্রতিষ্ঠা করতে হলে সমরেন্দ্রর বিবাহটা যে বৈধ সেটা সর্বাগ্রে প্রমাণ করা প্রয়োজন। সেই কাজটা প্রায় অসম্ভব। ফলে ভবিষ্যতে লতায় পাতায় সম্পর্ক ধরে কেউ না কেউ এসে সম্পত্তির দাবিদার হতে পারে। এজন্যই দত্তক নেওয়া। কৌশিক জানতে চায়, অতসী তাহলে রাজি হয়ে গেল ওই শ্রেণী শত্রুর হাতে তার সন্তানকে তুলে দিতে? বৃদ্ধ এক কথায় জবাব দিলেন না। চোখ থেকে চশমাটা খুলে কাচটা মুছতে মুছতে বলেন, আপনি সেই হতবাগিনীর মানসিক যন্ত্রণার কথাটা কাইন্ডলি একবার বিচার করুন স্যার। হায়ার সেকেন্ডারিতে সে 3টে লেটার সহ স্টার মার্কস পেয়েছিল। ইতিহাসে বিয়েতে ফার্স্ট ক্লাস পার্টে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিল। তারপর আদর্শের জন্য বন্দুক হাতে পুলিশের বিরুদ্ধে পুরুষ বন্ধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। আহত হয়ে খোঁড়াতে খোঁড়াতে আত্মগোপন করেছিল। তারপরেও সে দেশপ্রেমের অপরাধে সমাজে অপাংতেয় ঝিগিরি করে গ্রাসাচ্ছেদন করছে। বাধা দিয়ে কৌশিক বলেছিল, ঠিক আছে, বুঝলাম। সত্যপ্রসন্ন ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলেছিলেন, আগে না স্যার, বোঝেননি। বুঝলে ওই শ্রেণী শত্রু শব্দটা ব্যবহার করে অতসীকে ব্যঙ্গ করতেন না। তাই বাকিটুকুও শুনুন। অতসী জানত যে ওই নিষ্পাপ শিশুটি একটি পিতৃমাতৃহীনা জননীর সন্তানই শুধু নয়, সে এক ঐতিহ্যময় ধনী পরিবারের সন্তানও বটে। তাই সে রাজি হয়েছিল। কিন্তু সে ওই ধনকুবেরের তাচ্ছিল্য ভরা আর্থিক দান প্রত্যাখ্যান করেছিল। একথা সত্য। তাচ্ছিল্য ভরা দান মানে? জগদীন্দ্র নারায়ণ ওকে বেশ কিছু টাকা অর্থ সাহায্য করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন একটি মাত্র শর্তে, যদি ওই পলাতকা মেয়েটি কোনোদিন কারো কাছে স্বীকার না করে যে জগদীন্দ্রের পালিতা কন্যার জননী সে। এমন শর্ত করার মানেটা কি? আভিজাত্যের নীল রক্তের অহমিকা হবে হয়তো, আমি ঠিক জানি না। অতসী ধরা পড়লে হয়তো তার ফাঁসি হয়ে যেত। এক্ষেত্রে অমন শর্ত করার কোনো অর্থই হয় না। তবু তিনি অমন একটা অদ্ভুত শর্ত আরোপ করেছিলেন। অতসী তাতে রাজি হয়নি? আগে না, সেই কথাই তো বলছি। সে ঝিগিরিই করে গেছে। দেশের শাসকবর্গ নকশালদের খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে, ওর সন্ধান পায়নি। তারপর মেয়েটি বেঁচে আছে, ওই অতসী নামের সেই অদ্ভুত মেয়েটি? ও প্রশ্নটা আপনি আমাকে করবেন না স্যার, করব আমি আপনাকে। তার মানে এটাই আপনার অ্যাসাইন্ড ওয়ার্ক?
মানে শশীকলা দেবী এটাই সুকৌশলীকে সন্ধান করে দেখতে বলেছেন। কিন্তু কেন হঠাৎ এতদিন পরে সে খোঁজের কি প্রয়োজন হলো? অতসী যখন মাতৃত্ব লাভ করেছিল সেটা তো আপনাদের মতে 20-25 বছর আগেকার কথা, আজ হঠাৎ? তাহলে স্যার আপনাকে ধৈর্য ধরে আরও কিছুটা অতীত কাহিনী শুনতে হবে। উপায় নেই, বলে যান। প্রায় মাস তিনেক পূর্বে, অর্থাৎ সত্যপ্রসন্ন যে সময় সুকৌশলীর দ্বারস্থ হন তার 3 মাস পূর্বে মোহন মঞ্জিলে অযাচিতভাবে এসে উপস্থিত হন এক পণ্ডিত আগন্তুক, ডক্টর বেণীমাধব দত্ত, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ইতিহাসের এক অধ্যাপক, সে সময়ে মুর্শিদাবাদস্থিত হাজারদুয়ারির কিউরেটর। তিনি এসেছিলেন বিচিত্র একটি প্রস্তাব নিয়ে। মোহন মঞ্জিলের খাজাঞ্চিখানায় বড় বড় সিন্ধুকে আছে বিগত 2 শতাব্দীর কিছু প্রাচীন দলিল দস্তাবেজ। তার হরফ ফার্সি না উর্দু অথবা প্রাচীন বাংলা তা জানা নেই জগদীন্দ্র নারায়ণের, তবে তিনি তার পূর্বপুরুষদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, তার পিতা, পিতামহ এবং প্রপিতামহের মতো। এজন্য খাজাঞ্চিখানার ওই রহস্যময় দলিল দস্তাবেজ পুঁথিপত্রগুলি আজও কীটদ্রষ্ট হয়নি। ওর পূর্বপুরুষেরা তাদের আমলে নিম, তুতে, তামাক পাতার সাহায্য নিতেন। ওরা 2 পুরুষে দায়িত্বটা অর্পণ করেছেন কীটনাশক বিচক্ষণদের ওপর। তারা প্রতি মাসে এসে পেস্টিসাইড ঔষধ স্প্রে করে যায়। অধ্যাপক বেণীমাধব দত্ত রায়বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করে জানালেন যে তার একজন রিসার্চ স্কলার এই জমিদার বংশ সম্বন্ধে উদ্ধার করেছে ইতিহাসের এক অকথিত অধ্যায়। এখনও সেটা প্রমাণ হয়নি, তবে সম্ভাবনা যথেষ্ট। বিচিত্র সে ঘটনা। গঙ্গা তীরে জিয়াগঞ্জে এক প্রাচীন জমিদার বাড়ির চৌহদ্দিভুক্ত একটি মন্দিরে ওই গবেষিকা মেয়েটি আবিষ্কার করেছে ফার্সিতে লেখা একটি অতি প্রাচীন দিনপঞ্জিকা। রোজনা মচার লেখক পুরুষোত্তম দাস শেঠজি ছিলেন 8দশ শতাব্দীর মানুষ। তার আদিনিবাস পাঞ্জাব অঞ্চলে। ধনকুবের জগৎ শেঠের সমসাময়িক ব্যক্তি, সম্পর্কে জগৎ শেঠের ভাইপো হতেন। প্রথম যুগে নবাব আলীবর্দী খাঁ সাহেবের খাজাঞ্চিখানায় অনুকারকের কাজ করতেন। পরে সে কাজে ইস্তফা দিয়ে জিয়াগঞ্জে এসে বসবাস শুরু করেন। একটি পাঠশালা খুলে স্থানীয় ছাত্রদের বিদ্যা দান করতেন। জীবনের শেষ 20 বছর তিনি একটি দিনলিপি লিখে যান, হয়তো আরও লিখেছিলেন, যার হদিশ পাওয়া যায়নি। ওই 20 বছরের মধ্যেও 2-1 বছরের ফাঁক আছে। অধ্যাপক দত্তের একটি প্রিয় ছাত্রী সিরাজউদ্দৌলার ওপর রিসার্চ করে ডক্টরেট করেছে। তারপর স্বাধীন ভারত সরকার যখন মুর্শিদাবাদের হাজারদুয়ারির রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন তখন সে সেখানে অ্যাসিস্ট্যান্ট কিউরেটরের কাজ পায়। অধ্যাপক দত্তের অধীনে আরও গবেষণা করে চলে। সেই মেয়েটি নিতান্ত ঘটনাচক্রে ওই মহামূল্যবান রোজনা মচাটি আবিষ্কার করে বসেছে। জিয়াগঞ্জের কাছে গঙ্গার তীরে আদিনাথজির এক জৈন মন্দিরের ধনাগারে সেই পুঁথিগুলি সযত্নে রক্ষিত ও নিত্য পূজিত হয়ে এসেছে দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী। মন্দির কর্তৃপক্ষ আধুনিক শিক্ষিত, যদিও ফার্সি পাণ্ডুলিপির পাঠোদ্ধার করার মতো মানুষ জিয়াগঞ্জে কেউ ছিলেন না। তারা মিস রমলা স্মিথকে খ্রিস্টান হওয়া সত্ত্বেও পুঁথিগুলি 6 মাসের জন্য দেখতে দিয়েছেন। সে নোট নিয়ে ফটোকপি বা জেরক্স করিয়ে মন্দির কর্তৃপক্ষকে পাণ্ডুলিপি ফেরত দিয়ে এসেছে। সেই রোজনা মজা থেকে জানা গেছে যে পলাশীর যুদ্ধকালে পুরুষোত্তম দাস শেঠজির বয়স ছিল 3 কাছাকাছি। তিনি ছিলেন বিপত্নিক এবং সাত্ত্বিক প্রকৃতির মানুষ। সেই বহুবিবাহের যুগেও প্রথমা স্ত্রীর প্রয়াণের পর আর দ্বিতীয়বার বিবাহ করেননি। তার দেখভাল করত একমাত্র কন্যা সরজুবালা। তার জিয়াগঞ্জের ভিটায় প্রতিষ্ঠিত শিওজির মন্দিরের যাবতীয় নিত্যকর্মের দায়িত্বও ছিল শেঠজির ওই মেয়েটার। পাঠশালায় নানান ছাত্র তার কাছে লেখাপড়ি করতে আসত। পাঞ্জাবি ঘরানার মানুষ শেঠজি। তার মেয়েকে অসূর্যম পস্যা করে রাখেননি। জিয়াগঞ্জের গঙ্গার জলধারার মতো জীবনও চলে যাচ্ছিল মন্দাক্রান্তা ছন্দে। হঠাৎ ফিরিঙ্গিদের সঙ্গে নবাবের যুদ্ধ বাঁধার উপক্রম হল। জিয়াগঞ্জের অনেক যুবক ডাক পেয়ে চলে গেল মুর্শিদাবাদ। তার ভিতর ছিল ওর এক প্রতিবেশী যুবক মোহনলাল। মোহন শেঠজির পাঠশালায় এককালে পড়াশোনা করেছি। মোহনলাল ওর প্রিয় ছাত্র।
কিন্তু পড়াশোনার চেয়ে অসি চালনাতেই তার দক্ষতা ছিল বেশি। সুদর্শন এবং অত্যন্ত বলশালী যুবক ছিল সে। পড়াশোনা মাঝপথেই থামিয়ে দিয়ে সে চলে গিয়েছিল মুর্শিদাবাদে। অল্পদিনের মধ্যেই বৃদ্ধ নবাব আলীবর্দীর সুনজরে পড়েছিল। নবাব তাকে দেওয়ানখানার পেশকার পদে নিযুক্ত করে দিলেন, কিন্তু পেশকারের বৃত্তি মোহনলালের পোষাল না। মসির চেয়ে অসিটাই ছিল তার কাছে প্রিয়তর। ফলে সিরাজ নবাব হয়ে তাকে ২৫০০ মানসবদার বানিয়ে দিলেন। পুরুষোত্তম দাস শেঠজি তার দিনপঞ্জিকায় লিখেছেন যে মোহনলাল সৈন্যপত্য লাভ করেই একটা দারুণ সাফল্য লাভ করে বসে। নবাবের এক মাস্তুতো ভাই ছিল পূর্ণিয়ার শাসনকর্তা। বস্তুত ঘরশত্রু বিভীষণ সে। সিরাজের বিরুদ্ধে গোপন চক্রান্তে লিপ্ত হয়েছিল ওই মাস্তুতো ভাই শওকত জং বাহাদুর। সিরাজ মোহনলালকে পাঠিয়ে দিলেন পূর্ণিয়ার শাসনকর্তাকে শায়েস্তা করতে। মণিহারির যুদ্ধে ২৫০০ মানসবদার মোহনলাল সম্পূর্ণরূপে শওকত জংকে পরাজিত করে বন্দী করেন। সিরাজ খুশি হয়ে মোহনলালকে প্রচুর উপঢৌকনসহ রাজা অথবা মহারাজা উপাধি দেন এবং ২৫০০ থেকে উন্নীত করে একেবারে ১০,০০০ মানসবদার করে দেন। শেঠজি তার ছাত্রের এই অপরিসীম সাফল্যে এত খুশি হন যে তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসেন জিয়াগঞ্জে। পিতৃমাতৃহীন রাজা মোহনলাল তখন সে ২৬ বছরের তরুণ মাত্র। বেশ কয়েক মাস তার গুরুগৃহে আতিথ্য নিয়েছিলেন। শেঠজি টের পাননি তার গৃহাভ্যন্তরে মোহনলালের শৌর্যবীর্যে আরও একজন মোহিত হয়ে গিয়েছিল। অতিথিকে সকাল বিকেল পরিচর্যা করতে করতে সেই পঞ্চদশী মেয়েটি নিজেকে হারিয়ে ফেলল। এর কয়েক মাস পরেই যুগান্তকারী পলাশির যুদ্ধ। নবাবের আহ্বান মাত্র রাজা মোহনলাল চলে গেলেন মুর্শিদাবাদ। সিপাহ সালার মীর জাফরের অধীনে তার নিজস্ব সৈন্যদলের সৈন্যপত্য দিতে। পুরুষোত্তম দাসজির দিনপঞ্জিকার সঙ্গে ঐতিহাসিক হিল এবং নবাবের সরকারি ব্যবস্থাপনায় লিখিতে পণ্ডিত সিয়ারুল মুতাক্ষরিনের বক্তব্য হুবহু মিলে যাচ্ছে। ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন পলাশী প্রান্তরে অস্তমিত হল ভারতের স্বাধীনতা সূর্য সিপাহ সালার মীর জাফরের চরম বিশ্বাসঘাতকতায়। সে মর্মন্তুদ কাহিনী আপনারা জানেন। কি আশ্চর্য, কি অপরিসীম আশ্চর্য! এস ওয়াজেদ আলীর সেই অবিস্মরণীয় পংক্তিটি ভারতের সেই ট্র্যাডিশন সমানে চলেছে। ২৫০ বছর পার হবার পরেও আজও সত্য। পলাশী প্রান্তরে বিশ্বাসঘাতকতায় যৌথভাবে সামিল হয়েছিল মুসলমান আর হিন্দু, মীরজাফর আর জগৎ শেঠ। আর ইংরেজের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধের শহীদও যৌথভাবে হিন্দু মুসলমান, মোহনলাল আর মীর মদন। আজও হিন্দু মুসলমান একই রকম হিন্দুস্থানের সর্বনাশ ও সেবা করছে। একদল হাওলা গাওলায় ভারতের ধনভাণ্ডার লুট করছে, আরেক দল চাকর মজুদ্দার থেকে সফদার হাশমি এই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আত্মবলি দিয়েছে, কোরবানি হয়েছে হিন্দু আর মুসলমান। যুদ্ধের পরদিন গভীর রাত্রে একজন অশ্বারোহী এসে পুরুষোত্তম দাস শেঠজিকে গোপনে সংবাদ দিল, পলাশী যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়েছেন মহারাজ মোহনলাল। মীরমদন ঘটনাস্থলে গলার আঘাতে শহীদ হয়ে যান। মোহনলাল প্রচণ্ডভাবে আহত হলেও ঘটনাস্থলে মারা যাননি। তারই আদেশে দ্রুতগামী একটি ছিপ নৌকায় তাকে নিয়ে আসা হয়েছে জিয়াগঞ্জের ঘাটে। রাজা মোহন উত্থান শক্তি রহিত। তিনি একবার তার শিক্ষাগুরু পুরুষোত্তম দাসজির পদধূলি শেষবারের মতো মাথায় নিতে চান। বৃদ্ধ শেঠজি ৩ প্রহর রাত্রে মশালধারীর পিছন পিছন জিয়াগঞ্জের ফেরিঘাটে এসে উপনীত হলেন। আঘাটায় লাগানো আছে ছিপ নৌকাটি। মৃত্যু পথযাত্রী মহারাজ মোহনলাল নৌকার পাটাতনে শায়িত। আর সবাইকে দূরে সরে যেতে বলে মোহনলাল গুরুজিকে কাছে ঘনিয়ে আসতে বললেন। কথা বলতে তার কষ্ট হচ্ছিল, তবু ধীরে ধীরে বলে গেলেন, গুরুজি, আপনি নিশ্চয়ই খুব অবাক হয়ে গেছেন এভাবে আপনাকে একেবারে শেষ সময়ে সংবাদ দেওয়ায়। কথাটা না বলে গেলে মরেও আমি শান্তি পাব না। বৃদ্ধ অবাক হয়ে বলেন, কি এমন গোপন কথা মোহন? পলাশীর যুদ্ধে সিপাহ সালার মীর জাফর যদি বিশ্বাসঘাতকতা না করত, তাহলে আজ আমরা যুদ্ধ জয় করে ক্লাইভকে শৃঙ্খলাবদ্ধ করে জিয়াগঞ্জে ফিরে আসতাম।
তাহলে তখন আপনাকে যুগলে প্রণাম করে আপনার আশীর্বাদ ভিক্ষা করতাম। যুগলে, তার অর্থ আপনার কন্যার সূর্যবালা আমার ধর্মপত্নী। আপনার অজ্ঞাতসারে গান্ধর্ব মতে আমাদের বিবাহ হয়েছিল। বৃদ্ধের মুখে কথা ফোটেনি। আপনাকে আমার একান্ত অনুরোধ, সূর্যকে আপনি আজীবন ভরণ পোষণ করবেন। আপনি জানেন আমার বাবা মা আত্মীয় স্বজনেরা সুদূর কাশ্মীরের বাসিন্দা। আমি কপরদক্ষিণ অবস্থায় বঙ্গাল মুলুকে পালিয়ে আসি কিশোর বয়সে, কিন্তু আজ আমি কপরদক্ষিণ নই। নবাব আমাকে খেতাবের সঙ্গে প্রচুর উপঢৌকন দিয়েছিলেন। আপনাকে জানিয়ে যাই, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক আপনার কন্যা, আমার স্ত্রী সূর্যবালা। বৃদ্ধ এতক্ষণে বাকশক্তি ফিরে পেয়েছেন। বলেন, সে ক্ষেত্রে তোমাদের এই গান্ধর্ব বিবাহের কথাটা গোপন রাখাই ভালো হবে নাকি মোহন? গ্রামের মানুষজনদের মতি গতি বোঝা পার। সূর্য তোমার স্ত্রী জানতে পারলেই তাকে ধরে বেঁধে নিয়ে গিয়ে সতী করবে। চিতার আগুনে পুড়িয়ে তারা পৈশাচিক উল্লাসে নাচবে। আজ্ঞে না, পারবে না। আপনি বাধা দেবেন। আমার কি ক্ষমতা বাবা? অসীম ক্ষমতা আপনার। আপনি সে কথা জানেন না। আমার দুই সহচর বলভদ্র আর বিরোচন সব কথা জানে। ফলে আমার 10,000 সৈন্য আপনার সহায়। তাছাড়া শাস্ত্রীয় নির্দেশও আপনার সপক্ষে। শাস্ত্রীয় নির্দেশ? তার অর্থ, গর্ভবতী অবস্থায় কেউ সতী হতে পারে না গুরুদেব। নারদীয় পুরাণে এমন বিধান আছে, আপনি তো জানেনই। বজ্রাহত হয়ে গেলেন পুরুষোত্তম দাস পণ্ডিতজি। গল্পটা থামিয়ে এখানে কিছু কৈফিয়ত দেবার প্রয়োজন হয়ে পড়েছে। মোহনলাল ঐতিহাসিক ব্যক্তি নিঃসন্দেহে। বস্তুত ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের শহীদ হিসেবে যৌথভাবে তিনিই প্রথম। মোহনলাল ও মীর মদন। সেই যে বিনিসুতোর মালাটা আছে না, মঙ্গল পাণ্ডে, লক্ষ্মীবাই, তাতিয়া তোপি, চাপেকার ব্রাদার্স, ক্ষুদিরাম, প্রফুল্ল, মাস্টারদা, বিনয়, বাদল, দীনেশ, ভগৎ সিং, আজাদ, নেতাজি সুভাষ, তার আদ্যসুরি যৌথভাবে ওই মোহনলাল আর মীর মদন। অত্যন্ত দুঃখের কথা, বাঙালি তা মনে করে রাখেনি। শহীদ মোহনলাল আর শহীদ মীর মদনের যৌথ স্মৃতিচিহ্ন স্বাধীনতার পর আমরা বানাইনি। সে মানসিকতা ছিল না সদ্য গদি আসানদের। তারা অক্টারলোনি মনুমেন্টের মাথায় 1 কোট লাল রঙের পোচরা লাগিয়ে বলেছিলেন, ওই অক্টারলোনি মনুমেন্টটাই হলো গিয়ে শহীদ মিনার। বিহারের রাজধানীতে তবু দেবীর প্রসাদের একটি অনবদ্য ভাস্কর্য আছে। কল্লোলিনী কলকাতায় নেই। হতো যদি নেতাজি ফিরে আসতেন। কোথায় হতো জানেন? ঠিক যেখানে ছিল হলওয়েল মনুমেন্টটা, সেখানে। অত্যন্ত দুঃখের কথা, সংসদ বাঙালি চরিতাভিধানে ডিসেম্বর 1998 এডিশন তার ঠাঁই হয়নি। বিশ্বাসঘাতক মীর জাফর উপস্থিত। সিরাজকে যিনি পলাশী যুদ্ধান্তে ধরিয়ে দিতে সাহায্য করেন সেই মীর কাসেমও আছেন। ষড়যন্ত্রকারীরা সবাই, রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ, প্রেমচাঁদরা সবাই হাজির। মীর মদনেরও একটা এন্ট্রি আছে। অনুপস্থিত শুধুই হতভাগ্য এই মোহনলাল। সমসাময়িক ইতিহাসে কিন্তু তিনি স্বীকৃত। সিয়ারুল মুতাক্ষরিনের মতে শত্রুদের হাতে মীর জাফরের আদেশে বন্দী অবস্থায় তিনি নিহত হন। ঐতিহাসিক হিল তা মেনে নেননি। তার মতে মোহনলাল মর্মান্তিক আঘাতে যুদ্ধক্ষেত্রে আহত হন বটে, তবে তার মৃত্যু হয় অন্যত্র। অধ্যাপক তপনমোহন চট্টোপাধ্যায় তার পলাশীর যুদ্ধ গ্রন্থে মোহনলালের মৃত্যু প্রসঙ্গে আসেননি। বলেছেন, সেনাপতি মোহনলাল মীর জাফরের উপদেশ মতো লড়াই বন্ধ করে দিতে রাজি হলেন না। তিনি বললেন, ওই সামান্য ব্যাপারে তারা যদি পিছিয়ে যান তাহলে তো ওইখানেই যুদ্ধ খতম, তাদের চূড়ান্ত হার হবে, কাল আর কিছু করে উঠতে হবে না। মোহনলাল আবার ইংরেজদের আক্রমণ করার জন্য উদ্যোগী হলেন। ব্যাস, ওইটুকুই। তপনমোহনের পলাশীর যুদ্ধ গ্রন্থে এখানে মোহনলাল প্রসঙ্গেই ওইখানেই ইতি। এটি দেবের সরল বাংলা অভিধানের হাফ আখড়াই গানের প্রবর্তক মোহনচাঁদ বসুর জন্য 1.5 কলম ঠাঁই জুটেছে। শহীদ মোহনলালের জন্য ছোট্ট 2টি প্যারাগ্রাফ। এই অভিধান মতে নবাব মোহনলালকে রাজা খেতাব দিয়েছিলেন, অথচ নিরক্ষরতা দূরীকরণে সমিতির বিশ্বকোষ মতে নবাব তাকে মহারাজা খেতাব দিয়েছিলেন। কোনো সূত্রেই তার বংশপরিচয় বা পিতার নামটা পাওয়া যায় না। অধিকাংশ সূত্র মতে তিনি কাশ্মীরি ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয়।
তিনি বিবাহ করেছিলেন কিনা, তার সন্তানাদি ছিল কিনা, এসব তথ্য কোনো ঐতিহাসিক বা পণ্ডিত লিখে যাননি। সিরাজউদ্দৌলা নাটকে অথবা নবীন সেনের পলাশীর যুদ্ধ কাব্যে আমরা যে মোহনলালের পরিচয় পাই তা নাট্যকার বা কবির কল্পনা মাত্র। যেমন এই কণ্টকবিদ্ধ কাহিনীতে মোহনলালকে কাহিনীকার ইচ্ছামতো এঁকেছেন, তবে সজ্ঞানে ইতিহাসকে কোথাও অস্বীকার না করে। কাহিনীতে ফিরে আসা যাক এবার। অধ্যাপক বেণীমাধব দত্তের ধারণা, মোহনপুরের জমিদারির আদিপুরুষ সেই মহারাজ মোহনলাল শেঠ। গ্রামের নাম মোহনপুর, রাজবাড়ির নাম মোহন মঞ্জিল, জমিদারের উপাধি শেঠ। সবকিছুই ওই রকম একটা সম্ভাবনার ইঙ্গিতবাহী। তাই অধ্যাপক দত্তের প্রস্তাব, তার ছাত্রী মিস রমলা স্মিথকে জমিদার মশাই দয়া করে অনুমতি দেন সে ওই অতি প্রাচীন দলিল দস্তাবেজ রচনামচা এবং হিসাবের খাতা পরীক্ষা করে দেখবে অনুমানটা সত্য কিনা। জগদীন্দ্র নারায়ণ এক কথায় রাজি হয়ে গেলেন। দুরন্ত কৌতূহল হলো তার। মিস স্মিথের বয়স ৪৫-এর কাছাকাছি। চুলগুলি ববকাট ধরনের, ছোট ছোট করে ছাটা। ধর্মে তিনি খ্রিস্টান, রোমান ক্যাথলিক। ফর্সা রং, টিকালো নাক, বুদ্ধিদীপ্ত উজ্জ্বল একজোড়া চোখ। যদিও অ্যাংলো ইন্ডিয়ান, তবু তিনি শাড়ি ব্লাউজই পরিধান করেন। শুধু ব্রাহ্ম মহিলাদের অনুকরণে কাঁধে একটা ব্রোচ, মাথায় ঘোমটা দেন না। শশীকলার সঙ্গে তার ঘনিষ্ঠতা হল। অপরাজিতাও কৌতূহলী হয়ে ঘনিয়ে এলো জানতে, একথা সত্যি মিস স্মিথ? এ জমিদারির পত্তন করেছিলেন স্বাধীনতা সংগ্রামের আদি শহীদ মোহনলাল শেঠ? মিস স্মিথ হাসতে হাসতে বলেছিলেন, সেই রহস্যটাই তো ভেদ করতে এসেছি আমি। তুমি কি আশা করো? অঙ্কের ফলাফলটা ঘোষণা করে আমি অঙ্কটা কষতে শুরু করি? খিলখিল করে হেসে উঠেছিল অপরাজিতা। বলেছিল, আপনি ভারী মজা করে কথা বলতে পারেন মিস স্মিথ। রমলা বলেছিলেন, আমাকে এখানে বোধহয় কয়েক মাস থাকতে হবে, ফলে তোমার সঙ্গে একটা সম্পর্ক পাতিয়ে ফেলা ভালো। তুমি আমাকে মাসিমা ডেকো, কেমন? তা বেশ তো। আপনিও আমাকে নাম ধরে রাখবেন। আমার নাম অপরাজিতা, জানেন নিশ্চয়ই। তার বদলে আমি যদি তোমাকে ছোট্ট করে খুকু বলে ডাকি, তুমি কি রাগ করবে? আমার এক ভাইজি ছিল খুকু, তাকে অকালে হারিয়েছি। না, করব না, যদি আড়ালে তাই ডাকেন। সবার সামনে আমাকে খুকু বলে ডাকলে আমার লজ্জা করবে। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন জগদীন্দ্র নারায়ণ। রায়বাহাদুর খেতাব পেয়ে তিনি ম্যাজিস্ট্রেট, এসডিও, এডিএম, এসপিদের নিয়ে মদ্যপানের আসর বসিয়েছিলেন। আর আজ তাকে শুনতে হচ্ছে তার বংশের আদি প্রতিষ্ঠাতা হচ্ছেন ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ। বিরাট শহীদমালার আদ্যসূরি হচ্ছেন তারই বংশের আদিপুরুষ। জগদীন্দ্র নারায়ণ রমলা স্মিথকে সব রকম সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হলেন, কিন্তু মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন যাতে মিস স্মিথের গবেষণা ব্যর্থ হয়। তাতে প্রমাণিত হয় এই জমিদার বংশের আদিপুরুষ অন্য এক মোহনলাল। তার একটা বিশেষ হেতুও আছে। ইতিহাসের দর্পণে জগদীন্দ্র নারায়ণ নিজের প্রতিবিম্বটি দেখতে পেয়েছিলেন, কিন্তু দর্পণটা সমতল নয়, উত্তল অথবা অবতল। তাই নিজের প্রতিবিম্বটা অতি কুৎসিত হয়ে গেছে। পুরুষোত্তম দাস শেঠজির পুত্র সমছাত্র মৃত্যুতীর্থের শেষ সোপানের ওপর দাঁড়িয়ে যে কথা বলেছিল, জগদীন্দ্র নারায়ণের পুত্রতুল্য ছোট ভাইও মৃত্যু মন্দিরের দ্বারে দাঁড়িয়ে সে কথাই বলেছিল। 200 বছরের আগে পুরুষোত্তম দাস ভয় পাননি। মোহনলালের বিধবাকে বক্ষপুটে ঠাঁই দিয়ে দেশান্তরী হয়েছিলেন। তিনি নিজে কাপুরুষ, সমুর বিধবাকে স্বীকার করে নিতে পারেননি। তবু কৌতূহল প্রচণ্ড। রোজই তিনি এসে ঘনিয়ে বসেন। গবেষণা কতদূর অগ্রসর হলো জানতে চান। অপরাজিতা তো আঠার মতো সেটে আছে তার মামিমার সঙ্গে। তার দর্শনে MA ডিগ্রি লাভ হয়ে গেছে। বিএড করতে চেয়েছিল। রায়বাহাদুর রাজি হননি। কি হবে বিএড করে? সে তো কোনোদিন মাস্টারি করতে যাবে না। সুন্দর দেখে একটি ঘরজামাই নিয়ে আসবেন স্থির করে রেখেছেন রায়বাহাদুর। মায়ে পত্রটি পছন্দ করে বসেও আছেন। ফলে অপরাজিতা রোজ সকাল সন্ধে মিস স্মিথকে সাহায্য করতে আসত। তারপর একদিন রহস্যজাল ভেদ করা গেল। হ্যাঁ, মোহনপুর সেই আদি শহীদ মহারাজ মোহনলালেরই নামেই। মোহন মঞ্জিলও তাই। কিন্তু নবাব বাহাদুর যে উপঢৌকন ও ভূখণ্ড মহারাজ মোহনলালকে দিয়ে গিয়েছিলেন, এ সম্পত্তি সেই টাকায় নয়, এই ভূখণ্ড সেই ভূখণ্ড নয়। কি করে জানা গেল? ওই দুর্বোধ্য ফার্সি দলিল দস্তাবেজ ঘেটেই তথ্যটা আবিষ্কার করলেন মিস স্মিথ।
মোহনলাল যেহেতু সিপাহ সালার মীর জাফরের নির্দেশ অগ্রাহ্য করে ইংরেজ সেনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, তাই গদিতে উঠে বসেই তাকে শাস্তি দিতে চাইলেন নতুন নবাব মীর জাফর। কিন্তু শাস্তিটা দেবেন কাকে? মোহনলাল তো ফৌত হয়ে গেছে, উনি সিরাজের গদিতে চড়ে বসার আগেই। তাই মীর জাফর ফরমান জারি করলেন, ওই বিশ্বাসঘাতক মোহনলালের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি নবাব সরকারের খাস হয়ে যাবে। মোহনলালের ওয়ারিশরা কিছুই পাবে না, মরুক তারা, ভোকা মরুক, বেইমানের বাচ্চারা। মীর মুন্সি নতুন নবাব মীর জাফর আলী খাঁকে কুর্নিশ করে জানিয়েছিলেন, মহারাজ মোহনলালের বিবি বাচ্চা কিচ্ছু নেই জাহাপনা, ভাই ভাতিজারও কোনো পাত্তা নেই, তার সম্পত্তি তো এমনিতেই খাস হয়ে যাবে। মীর জাফর বলেছিলেন, মীর মুন্সি, তোমার মুখে ওই কথাটা যেন দ্বিতীয়বার না শুনি। বেইমান মোহনলালের মহারাজ খেতাবটাও বাজেয়াপ্ত হয়ে গেছে। মিস স্মিথের কাছে অতীত ইতিহাসের এই বিবরণটি শুনে রায়বাহাদুর জানতে চেয়েছিলেন, তাহলে আমাদের এই জমিদারির আদিপুরুষ সেই মহারাজ মোহনলাল নয়? আগে না, তিনি, তার নামেই এই মোহনপুর গ্রাম, তার নামেই এই মোহন মঞ্জিল। মানে তা কেমন করে হয়? তারও হদিস পেয়েছি স্যার, কিন্তু সে তো মস্ত কাহিনী। শুনবেন? নিশ্চয়ই শুনব, বলো তুমি। তাহলে এখন নয়, সন্ধ্যাবেলা আপনার স্টাডিতে গিয়ে বিস্তারিত জানাবো। দিদি আর খুকুও শুনতে উৎসুক। দিদি আর খুকুকে? আই মিন মিসেস শেঠ রায় আর অপরাজিতা। মোহন মঞ্জিল একটা দর্শনীয় স্থাপত্য। প্রায় 10 বিঘা জমির কেন্দ্রস্থলে 3 তলা বাড়ি, ত্রিতলে অবশ্য একটি মাত্র বড় ঘর, রায়বাহাদুরের শয়নকক্ষ। মানুষভর উঁচু পাঁচিলে জমিটা ঘেরা, সামনে প্রকাণ্ড ঢালাই লোহার গেট, পাশেই দ্বাররক্ষীর কুঠুরি। বাইরে বার না হয়ে এসেও সে বাংকারের ছিদ্রপথে আগন্তুককে দেখতে পায়। গেট থেকে চওড়া ডাবল লেন একটা সুরকির রাস্তা বাড়ির দিকে এগিয়ে গেছে, দুপাশে ফুলের কেয়ারি। কিছু দূরে দূরে মর্মর মূর্তি, গ্রিক ও রোমান ভাস্কর্যের দেবদেবী ও উপদেবতা, অ্যাপোলো, মার্কারি, ভেনাস, বাক্কাস, ফন। সুরকির রাস্তাটা একদিক দিয়ে পোর্টিকয়ে ঢুকে অপর দিক থেকে বার হয়ে এসেছে। সামনে গ্র্যান্ড স্টেয়ার্স, মিও ভিক্টোরিয়ান যুগের শৈলীতে, সামনে এক সারি করিস্থিয়ান কলম, চওড়া মার্বেলের বারান্দা, জানলা দরজায় ডাবল পাল্লা, কাচের ও ভেনিসিয়ান খড়খড়ির। সামনেই বৈঠকখানা, ডাইনে স্টাডি, বায়ে লাইব্রেরি তথা বিলিয়ার্ড রুম। এই 3টি ঘরের পিছনে প্রকাণ্ড হল কাম ডাইনিং রুম। একসঙ্গে 50 জন মানুষ পংক্তি ভোজনে বসতে পারে। বিরাট হলের কেন্দ্রস্থলে শুধু একটি শ্বেতপাথরের টেবিল, 5-5 10 জন, দুদিকে বসলে টেবিলের দুপ্রান্তে 2 জন, একুনে 12 জনের একত্রে বসার নিত্য আয়োজন। বড়জাতের ডিনার হলে খাজাঞ্চিখানা থেকে বাড়তি টেবিল চেয়ার নিয়ে আসতে হয়। আসবাবপত্র সবই মিড ভিক্টোরিয়ান যুগের। রায়বাহাদুরের শয়নকক্ষ 3 তলায়, ভোজনাগার 1 তলায়। প্রতিদিন তিনি এই বয়সেও দিনে 2 বার উপর নিচ করেন। দ্বিতলেও দক্ষিণ পূর্বে ভালো ঘর আছে, কিন্তু রায়বাহাদুর তাতে বাস করতে গড় রাজি। যুক্তি একটাই, এককালে দৌড়ঝাঁপ প্রচণ্ড করেছি, এ বয়সে 2 বার 3 তলায় সিঁড়ি ভাঙার অভ্যেসটা ছাড়লে অথর্ব হয়ে যাব। ওর জীবনযাত্রা একেবারে ঘড়ির ছকে বাঁধা। প্রত্যুষে ব্রাহ্ম মুহূর্তে শয্যাত্যাগ, সূর্যোদয়ের আগেই প্রাতকৃত্যাদি সারা। সূর্যোদয় মুহূর্তে তিনি ছাদে পদ্মাসনে বসে ধ্যান করেন। তারপর সকাল 7টায় প্রাতরাশ। সময়ের ফলমূল, 1 গ্লাস দুধ, চা পানের অভ্যাস নেই। তদনন্তর 2-3টি সংবাদপত্র পাঠ, 2টি ঘণ্টা। বেলা 11টায় আসে তৈলমর্দনকারী। পাক্কা 1 ঘণ্টা সে ওকে তেল মাখায়। তৈলমর্দন আনতে রায়বাহাদুর স্নানে যান গৃহ উদ্যান সংলগ্ন উৎসর্গিত পুষ্করিণীতে, ঠিক 12:30টায়। ফলে বাড়ির লোকজন হয় 12:15টার মধ্যে পুকুরে স্নান সেরে আসে, না হলে কর্তামশাই 1:30টায় স্নান আনতে ফিরে এলে। রায়বাহাদুরের ফরমান, তিনি যখন ঘাটে স্নান করবেন তখন দশরথ জানা ব্যতি রেখে ঘাটে যারা থাকবে তারা শুধু ঘুঘু, মাছরাঙা আর গাংশালিক। স্নানান্তে ভিজা কাপড়টা পাষাণ রানায় ছেড়ে উনি ধুতি পরে ফিরে এসে বসবেন স্টাডিতে। তখন একজন খিদমতগার 1 গাদা রেকর্ড এবং সেকালের চোংমুখ গ্রামোফোন নিয়ে প্রস্তুত থাকবে।
রায়বাহাদুর তা থেকে ওর বাল্য কৈশোরের শ্রুত গুটি কয়েক রেকর্ড বেছে নেবেন। গোনাগুনতি 7টি। সপ্তম রেকর্ডটির সুর মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে প্যাসেজে মানে ভিতরকার বারান্দায় পেটা ঘড়িতে বেজে উঠবে। রায়বাহাদুর তৎক্ষণাৎ সংলগ্ন স্নানাগারে যাবেন। কোনো কবিরাজ নাকি এককালে বলেছিলেন, আহারের পূর্বে ব্লাডারটাকে নিরম্বু করে ফেলতে পারলে হজম ভালো হয়। ঠিক 7 মিনিট পরে বাজবে দ্বিতীয়বার ধাতব ঘণ্টা, ফাইনাল কল। তার আগেই পরিবারের মধ্যাহ্নভোজন খানেওয়ালার দল যে যার চেয়ারে বসে যান। টেবিলের দুই প্রান্তে বসেন দুজন, গৃহস্বামী ও স্বামিনী। মধ্যাহ্ন আহারের জন্য বরাদ্দ পাক্কা 1 ঘণ্টা। অতপর মুখ প্রক্ষালনান্তে রায়বাহাদুর একটি আরাম কেদারায় বিশ্রাম করেন। 45 মিনিটের যোগনিদ্রা বলতে পারেন। ঘুম নয়, ঘুম বললে চটে যান। তারপর কিছু বইটই নাড়াচড়া করেন, পড়েন বলে মনে হয় না। এই সময় এসে যায়, না চা নয়, গ্রীষ্মে বেলের পানা, শীতে গরম হরলিক্স। 4:30 থেকে 5:30 সান্ধ্য ভ্রমণ, কম্পাউন্ডের ভিতরেই, খালি পায়ে, দুর্বা ঘাসের ওপর। সন্ধ্যায় টিভিতে সংবাদ শোনেন, সেটা শেষ হয় 7:15। তারপর আবার উঠে যান স্টাডিতে। দেরি হয়ে গেছে, তা হোক। এবার উনি বংশের আদিপুরুষ পুরুষোত্তম দাস শেঠজির অনুকরণে নিজের কথা লিখতে বসেন। না, দিনপঞ্জিকা নয়, আত্মজীবনী। জ্ঞান হওয়া স্তক তার কালের কথা, প্রাক স্বাধীনতা যুগের নানান খণ্ডকাহিনী থেকে শুরু করে আজ তক। এ কাজ পাক্কা 1.5 ঘণ্টার, কারণ ঠিক 9টা বাজতে 7 মিনিটে স্টাডি রুমের বাইরে পেটা ঘণ্টায় আবার একটা শব্দ হয়। কলমটা খাপ বন্ধ করে রায়বাহাদুর এগিয়ে যান সংলগ্ন ইউরিনালের দিকে। সেই নিত্য কর্মান্তে পাশের ঘরে ডিনার টেবিলে গিয়ে বসেন। প্যাসেজের ধাতব ঘণ্টায় দশরথ দ্বিতীয়বার ঘণ্টাধ্বনি করার পূর্বেই। প্রথম ও দ্বিতীয়বার ঘণ্টাধ্বনির মাঝখানে সময়ের ব্যবধান 7 মিনিট। কেউ যদি সময় মতো উপস্থিত হতে না পারে, তাহলে অলিখিত আইন অনুসারে সে আর ভোজনাগারে যায় না। তার খাবারের থালা তার ঘরে রেখে আসে গৃহভৃত্যরা। পরদিন সকালটা সে কাটা হয়ে থাকে। কখন রায়বাহাদুরের সঙ্গে মুখোমুখি দেখা হয়ে যায়। পূর্ব রাত্রে সময় মতো খানা কামরায় হাজিরা দিতে না পারার কৈফিয়ত দেবার ডাক পড়ে। ডক্টর মিস স্মিথের জীবনও নিয়মানুগ, তবে এমন যান্ত্রিক ছকে বাধা নয়। হয়তো সেই জন্যই তিনি আহার বিহারের পৃথক ব্যবস্থা করতে পীড়াপিড়ি করেছিলেন। উনি থাকেন আউট হাউসের একটি পৃথক ঘরে। ভালো ভালো আসবাব দিয়ে সেটিকে সাজিয়ে দেওয়া হয়েছিল। সংলগ্ন স্নানাগারও আছে। আছে একটি ছোট কিচেনেট, তাতে গ্যাস স্টোভ। মিস স্মিথ স্বপাক রন্ধন করেন, তবে বড় বাড়ি থেকে টিফিন ক্যারিয়ারের প্রত্যহই তার জন্য এত রান্না করা পদ আসে যে শুধু ভাতটুকু ফুটিয়ে নেওয়া ছাড়া ডক্টর স্মিথ সবসময় গবেষণায় মগ্ন থাকেন। অপরাজিতা সময় অসময় খোঁজ নিয়ে যায়, হাতে হাতে কাজও করে। ঘরটা গুছিয়ে দেয়, টেবিলে ফুল সাজিয়ে রেখে যায়। রায়বাহাদুরের ইচ্ছা ও ব্যবস্থাপনা মোতাবেক সেদিন সন্ধ্যাবেলা একটা নোট খাতা হাতে ডক্টর মিস রমলা স্মিথ এলেন বড় বাড়ির বৈঠকখানায়। তখন সন্ধ্যা 6:20। রায়বাহাদুর দশরথ মারফত সবাইকে সংবাদ দিয়ে রেখেছিলেন সন্ধ্যা 6:25 ভিতর বৈঠকখানায় হাজিরা দিতে, কারণ মিস স্মিথ শেঠ বাড়ির জন্মকথা শুরু করবেন 6:30টায়। ঘরটা বড় নয়, মাঝারি আকারের। বাইরের দিকে যে দরজাটা আছে তার রুজু রুজু অন্দরমহলের দিকে আছে একটি দরজা, তা দিয়ে ভিতরের প্যাসেজে যাওয়া যায়। ওই প্যাসেজ দিয়ে ভোজনাগারে যাওয়ার পথ। ডান দিকে মোড় ফিরে ঠিক বাঁকের মাথায় সেই কাঁসার ঘণ্টাটা প্রলম্বিত, যার ধাতব নিনাদে আতঙ্কিত হয়ে গৃহবাসী আবাল বৃদ্ধ বনিতা নিত্য দুবেলা পরিত মরি খানা কামরার দিকে ছুটতে থাকে। রমলা এসে দেখলেন মধ্যমণি ব্যতি রেখে আর সবাই সমবেত হয়েছেন। গৃহস্বামিনী শশীকলা একটি লাল পাড় হালকা নীল রঙের শাড়ি পরে টেবিলের দূরতম প্রান্তে বসেছেন। এখনও তিনি ফ্রিল হাতাওয়ালা ব্লাউজ পরেন, রবীন্দ্র যুগের মতো। প্রসাধন প্রায় করেনি না। গরমের দিনে গায়ে পাউডার দেওয়াকে ধর্তব্যের মধ্যে না ধরলে মাথায় কাঁচা পাকা চুলে চওড়া করে সিঁদুর, বিন্দি টিপ ব্যবহার করেন না। আজীবন সিঁদুর বিন্দু ধারণ করেছেন ললাটে। আজীবন নয়, বিবাহিত জীবন।
দেওয়ানজি সত্যপ্রসন্ন দুগার বসেছেন তার ঠিক পাশে। সুদর্শন শৌখিন প্রৌঢ়, এককালে স্টেটের দেওয়ান ছিলেন। জমিদারি খোয়াবার পর বর্তমানে তিনি শেঠরায় স্টেটের ম্যানেজার, কিন্তু প্রাচীন প্রথায় এখনও তাকে সবাই দেওয়ানজি ডাকে। তিনি শশীকলার বাল্যবন্ধু। দুজনের মধ্যে জনশ্রুতি কোনো সুদূর অতীতে নাকি বাছুরে ইশক গড়ে উঠেছিল। এটা সত্য কিনা সে কথা আজ আর কেউ ভাবে না, তবে অতি দীর্ঘদিন দুগার্জি এ পরিবারের শুভাকাঙ্ক্ষী, একথা মোহনপুরের সবাই জানে। দেওয়ানজির বিপরীতে বসেছে সঞ্জয় দুগার, অত্যন্ত সুদর্শন যুবা পুরুষ, বয়স 32-33, দীর্ঘকায়, সুঠাম, মাথায় বাবরি চুল। বাবার মতো সেও সাজ পোশাক সম্বন্ধে খুবই সচেতন। ছাত্র ভালোই ছিল, কিন্তু টিভিতে অভিনয় করবার ফাঁদে পড়ে লেখাপড়া ছেড়ে দেয়। মুম্বাইতে গিয়ে সুবিধা করতে পারে না, এদিকে ওকালতির ডিগ্রিটাও পায় না। বছরখানেক সে বেকার। শোনা যাচ্ছে আবার কলকাতায় গিয়ে নাইট কোর্সে পড়ে আইনের উপাধিটা নিয়ে আসবে। তাকে চাকরি বা প্র্যাকটিস করতে হবে না। বাবার এন্তেকাল হলে আশা করা যায় সেই এস্টেটে শুধু ম্যানেজার নয়, মালিকও বনে যেতে পারে। অপরাজিতার মতিগতি বোঝা ভার, কিন্তু পিসেমশাই তাকে নেকনজরে দেখেন, কারণ তার হুকুম তামিল করতে সঞ্জয় সবসময় এক পায়ে খাড়া। সঞ্জয়ের পাশে ওই শ্যামবর্ণ ছেলেটি ডাক্তার সলিল বসু। রমলার মতো পিএইচডি ডিগ্রিধারী নয়, তবে সেও ডক্টর। রীতিমতো 5 বছর নীলরতনে জ্যান্ত মরা ঘেটে এবং কেটে এমবি পাস ডাক্তার। ভালোভাবে পাশ করা সত্ত্বেও সলিল শহরের মোহ ত্যাগ করে এই গ্রামে এসে প্র্যাকটিসে বসেছে। ওর বাবা সুধাময় বসু ছিলেন এই অঞ্চলের একমাত্র পাশ করা ডাক্তার। বাবার প্র্যাকটিসটা সলিল ধীরে ধীরে অধিগ্রহণ করছে। বৃদ্ধ সুধাময় আজকাল আর সকাল সন্ধ্যা চেম্বারে এসে বসেন না, ছেলেই সেই কাজটা করে। শুধু 2-3টি বিত্তবান পরিবারে পুরনো ফোর্ড গাড়িটা বার করে তাকে রোগী দেখতে যেতে হয় আজও। মোহন মঞ্জিলে কারোর শরীর বেজুত হলে অনিবার্যভাবে ডাক পড়ে সুধাময়ের। তবে ডাক্তার সুধাময়ের আদেশ অনুসারে সলিলকে প্রতি রবিবার সন্ধ্যায় একবার করে মোহন মঞ্জিলে আসতে হয়। একতলায় দাবা খেলার আসরে কর্তাকে এবং 3 তলায় গৃহস্বামিনীকে পেরে ফেলে রক্তচাপ নিতে হয়। সেটা খাতায় লিখে রাখার দায়িত্ব অপরাজিতার। সলিল শ্যামলা হলেও সুদর্শন। তার হাসিটা বড় মিষ্টি, আর কথাবার্তা ভারী সরস, সপ্রতিভ। এছাড়া এসেছেন কবিরাজ বলরাম মোহান্তি, আদিনিবাস কটক। তার পুত্রটি মোহনপুর কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার। বিপত্নিক বলরাম এখন পুত্রের সংসারেই বাস করেন। ভদ্রলোক খুব ভালো দাবা খেলেন। আন্তর্জাতিক আইনে নয়, প্রতিটি বোর্ডে যে ঘরে পড়ে সেই স্থান মাহাত্মেই পুনর্জীবন লাভ করে। সবাই রানী হয়ে যায় না। বস্তুত তার জীবনের রানী যেমন স্বামীকে ত্যাগ করে প্রৌঢ়ত্বের প্রথমেই স্বর্গারোহণ করেছেন, তেমনি ওর দাবার ছকেও রাজা রানীর ঘর ছাড়া অন্য ঘরের প্রতিটি বোর্ডে রানিত্ব লাভের সৌভাগ্য বঞ্চিত। সপ্তাহে একদিন প্রতি রবিবার সন্ধ্যায় টিভিতে বাংলার সংবাদ পাঠ শেষ হলে তিনি মোহন মঞ্জিলে হাজিরা দেন পুটুলি বগলে। রায়বাহাদুর 7:30 থেকে 8:45 পর্যন্ত 3 দান দাবা খেলেন। 2-1বার খেলা চটে গেলেও বেস্ট অফ 3-তে রায়বাহাদুর প্রতি সপ্তাহেই জেতেন। কোনোবার মোহান্তি মশাই প্রায় জিততে জিততে শেষ মুহূর্তে হেরে যান। উপায় নেই। বস্তুত রায়বাহাদুরকে আনন্দ দিতেই তিনি দাবা খেলতে আসেন, জেতার উদ্দেশ্য নিয়ে নয়। দাবায় জিতে আনন্দ পাওয়ার চেয়ে রায়বাহাদুরকে খুশি রেখে তার করুণা লাভ করা অনেক বেশি বাঞ্ছনীয়। কাটায় কাটায় 6:30টায় রায়বাহাদুর এসে বসলেন বৈঠকের মধ্যমণি হয়ে, ডক্টর স্মিথের বিপরীতে। সকলেই চেয়ার সরিয়ে নাড়িয়ে উত্থানোদ্যত্তের ভঙ্গিমা করে আবার নিজ নিজ চেয়ারে বসে পড়ে। মিস স্মিথ তা করেন না। তিনি যুক্ত করে রায়বাহাদুরকে নমস্কার করেন। রায়বাহাদুর তার সোনা বাঁধানো মুঠওয়ালা ছড়িটা বিঘৎখানেক উঁচু করেন, অর্থাৎ প্রতি নমস্কার মুদ্রা। মুখে বলেন, এবার শোনাও রমলা তোমার কেচ্ছা। মহারাজ মোহনলালের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি নতুন নবাব মীর জাফর বাজেয়াপ্ত করে দেওয়া সত্ত্বেও কিভাবে এই জমিদারের পত্তন হলো? ডক্টর মিস স্মিথ ধীরে ধীরে মেলে ধরলেন সেই অজ্ঞাত অতীত কাহিনী। পলাশী যুদ্ধের দেশপ্রেমী শহীদ মহারাজ মোহনলালের সৎকার করা হলো জিয়াগঞ্জের শ্মশানে, বস্তুত গোপনে, মীর জাফর আর মিরনের ভয়ে।
শ্মশানে বেচারি সরজুবালা আসতে পারেনি, তাকে আনা হয়নি। গৃহাভ্যন্তরেই সে বিধবা সাজল। তার পক্ষকাল পরে মোহনলালের দুই বিশ্বস্ত অনুচর বলভদ্র আর বিরোচন এসে দেখা করল পুরুষোত্তম দাসের সঙ্গে। তারা পণ্ডিতজিকে পরামর্শ দিল গোপনে জিয়াগঞ্জ ত্যাগ করে উত্তর ভারতের কোনো গোপন স্থানে চলে যেতে। নতুন নবাব মীর জাফরের ভয়ে মীরমদনের বিবি বাচ্চারা রাতারাতি পূর্ণিয়ার দিকে পালিয়ে গেছে। নবাব মোহনলালের সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। এখন তার গুপ্তচরেরা মোহনলালের পিতা মাতা ভাই বোন বিবি বাচ্চাদের সন্ধান করে বেড়াচ্ছে। কিছু লোককে কতল করে নিষ্ঠুর উদাহরণ স্থাপন না করলে বেঈমানদের শায়েস্তা করা যাবে না। মীর জাফরের দৃষ্টিভঙ্গিতে মোহনলাল আর মীরমদন হচ্ছে বেঈমান। তারা দুজন সিপাহ সালারের আদেশ অগ্রাহ্য করে পলাশী প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে। কি স্পর্ধা! পুরুষোত্তম দাস নিতান্ত অসহায়ের মতো বলেন, কিন্তু আমি কোথায় যাব বাবা? পাঞ্জাবের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই জিয়াগঞ্জেই এখন আমার দেশ, জন্মভূমি। বলভদ্র বললে, না পণ্ডিতজি, আপনাকে পাকাপাকিভাবে জিয়াগঞ্জ ত্যাগ করে যেতে বলছি না, কিন্তু সাময়িকভাবে ভাবিজিকে নিয়ে আপনার স্থানত্যাগ করাটা নিতান্ত প্রয়োজন। মীর জাফর তার গদি বাঁচাতে চতুর্দিকেই শত্রু দেখছে। তাছাড়া মীর জাফরের পুত্র মিরন এ বিষয়ে পাপকেও ছাড়িয়ে গেছে। সিরাজের বংশের যেখানে যে কেউ আছে হত্যা করে চলেছে। আপনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। কাশীধামে 64 যোগিনী ঘাটের কাছাকাছি আমার দাদামশাইয়ের একটি বিরাট মোকাম আছে, অসুবিধা হবে না। দাদাজি বাবা বিশ্বনাথের একজন পুরোহিত, দিদার স্বর্গে গেছেন, ফলে ভাবিজিকে পেলে বুড়ো বয়সে তাকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে না। আমি হাত চিঠি দিয়ে দেব। কিন্তু কোনো যাত্রীদল কি বিশ্বনাথ ধামে যাবে জিয়াগঞ্জ থেকে? আমি খোঁজ নিইনি, নেবও না, কারণ জিয়াগঞ্জ থেকে নৌকায় চড়া যুক্তিযুক্ত হবে না। আপনি এখানকার নামকরা পণ্ডিতজি, কেউ না কেউ চিনে ফেলতে পারে। তাদের ভিতর কেউ যদি বুঝে ফেলতে পারে যে আপনার সঙ্গিনী মহারাজের বিধবা, তাহলেই সমূহ বিপদ। আমি বরং খোঁজ নিয়ে দেখি মুর্শিদাবাদ থেকে কোনো যাত্রীদল কাশীধামে যাচ্ছে কি না। আপনাদের দুজনকে সেখান থেকে বজরায় চড়তে হবে। এই বাস্তুভিটার জন্য চিন্তা করবেন না, আমরা দুজন এই বাড়িতেই এসে উঠব। মাস 6 মধ্যেই সব কিছু থিতিয়ে যাবে। তখন আপনারা দুজন আবার এখানে ফিরে আসতে পারবেন। 6 মাসের মধ্যে ওরা কাশী থেকে বঙ্গভূমে ফিরে আসতে পারেননি, দেরি হয়েছিল 2.5 বছর। পাক্কা 2.5 বছর চুটিয়ে নবাবি করেছিল মীর জাফর আলী খাঁ। নাম মহিমায় লোকটা বাংলা ভাষায় বিশ্বাসঘাতকতার সমার্থক হয়ে গেছে। বিশ্বাসঘাতক তো ছিল এক ঝাঁক খ্যাকশিয়াল। তার ভিতর মিরন নিহত হয় বজ্রাঘাতে। দুর্লভরাম সর্বশান্ত হয়ে পথের ভিখারি হয়ে যায়। উন্মাদ অবস্থায় তার মৃত্যু ভয়াবহ। দুর্লভরামের প্রতি যে বিশ্বাসঘাতকতা করেছিল, বেইমানের বনিয়াদে গেঁথে তুলেছিল ব্রিটিশ বণিক রাজ্য, সেই লর্ড ক্লাইভ অর্থকৃচ্ছতায় তার অপমানে কোণ ঠাসা হতে হতে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিল লন্ডনে পলাশী যুদ্ধের 17 বছর পরে। তাদের বিশ্বাসঘাতকতার কথা ইতিহাস ভুলে গেছে, ভোলেনি ওই মীর জাফরের বেইমানিটা। বোধ করি শুধু ধন দৌলত নয়, গদিটার লোভের জন্যই শুধু মীর জাফরই বেইমান। বাংলাদেশের প্রজা অর্ধাহারে থেকেও সর্বোচ্চ হারে যে খাজনা দিতে পারে তার দ্বিগুণ কর দেবার প্রতিশ্রুতি দিয়েছিল গদিলোভী মীর জাফর। সে প্রতিশ্রুতি রাখতে পারল না বেঈমানটা। অঙ্কশাস্ত্র মতে তা সম্ভবও ছিল না। তাই গদির মোহে মাতাল মীর জাফরকে গদিচ্যুত করল ইংরেজ বেনিয়া সরকার 1960-এ। তারপরে আরও 5 বছর বেঁচেছিল মীর জাফর। বজ্রাঘাতে মিরনের মৃত্যু সংবাদ পাওয়ার পর সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়। পরিবারবর্গ তাকে ত্যাগ করে। পথপ্রান্তে পর্ণকুটিরে ভিখারির মতো প্রাণত্যাগ করে কুবেরির্জিত ধনের অধিকারী নবাব মীর জাফর আলী খাঁ বাহাদুর, বেঈমান নবাব। কাশীতে বসে সে সংবাদ পেলেন পুরুষোত্তম দাসজি। নবাবের ছেলে নবাব হবে, সে জমানা আর নেই। এখন কোম্পানির রাজত্ব। নিলামের ডাকে যে সর্বোচ্চ ডাক দেবে তাকেই গদিতে বসিয়ে দেওয়া হবে। এই হলো নতুন রেওয়াজ। মীর জাফরের পদচ্যুতিতে গদিতে উঠে বসলেন মীর কাশেম আলী। মীর কাশেম আলী মীর জাফরের দামাদ। মীর জাফরের কন্যা ফাতিমাকে শাদী করে তিনি বিশিষ্ট ওমরাহ হয়ে ওঠেন। পলাশীর যুদ্ধে তিনি ষড়যন্ত্র দলে ছিলেন এমন প্রমাণ নেই, কিন্তু যুদ্ধান্তে সিরাজ যখন পলাতক তখন শ্বশুরমশাইয়ের আদেশে সিরাজকে বন্দী করায় সচেষ্ট হন।
পরে রাজস্ব আদায়ের ব্যর্থতায় যখন মীর জাফরের পদচ্যুতি ঘটল, তখন মীর কাসেম একটি নতুন শর্তে বেনিয়াদের প্রলুব্ধ করে গদি লাভ করলেন। ইংরেজ কোম্পানিকে তিনি মেদিনীপুর, বর্ধমান আর চট্টগ্রামের জমিদারি বিনামূল্যে বিক্রয় করে দিলেন। অর্থাৎ শর্ত হল মীর কাসেম বাংলার নবাব হবেন, কিন্তু ওই 3টি পরগনা থেকে খাজনা সরাসরি আদায় করবে বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা। নবাবকে এজন্য কোনো খাজনা দেওয়া হবে না। বলা যায় ইংরেজের সরাসরি রাজ্য লাভের সেটাই সূত্রপাত। মীর কাসেম কিন্তু দাস মনোবৃত্তিওয়ালা শাসক ছিলেন না। ঐশ্বর্য ও বিলাসে আকণ্ঠ ডুবে থাকাকেই তিনি পরমার্থ মনে করতেন না। সিরাজ বা মীর জাফরের মতো তীক্ষ্ণ বুদ্ধি মীর কাসেম বোধহয় দেশকে ভালোবাসতেন, তাই বুঝতে পেরেছিলেন ওই লালমুখ বহিরাগত পিচাসদের তাড়াতে না পারলে কি হিন্দু কি মুসলমান ভারতবাসীর শান্তি নেই। স্বীকার্য, তিনি সিরাজকে ধরিয়ে দিতে সাহায্য করেছিলেন। কিন্তু প্রথম কথা, মীর কাসেমের দৃষ্টিতে প্রায় কিশোর সিরাজ অত্যন্ত উচ্ছৃঙ্খল। তার নবাবিতে রানী ভবানীর বিধবা কন্যা তারাসুন্দরী পর্যন্ত নিরাপদে পূজা অর্চনা নিয়ে থাকতে পারতেন না। তাই সিরাজের চরিত্রের যেটা গুণ, দেশপ্রেম, দুঃসাহসিকতা, তাকে ছাপিয়ে মীর কাসেমের দৃষ্টিতে ধরা পড়েছিল সিরাজের মাদকাসক্তি, তার ইন্দ্রিয়াসক্ত বেলেল্লাপনা। দ্বিতীয় কথা, সিরাজকে তিনি বন্দী করেছিলেন শ্বশুরের নির্দেশে, সেনাপতির আদেশে। মীর কাসেম বুঝতে পেরেছিলেন যে ফোর্ট উইলিয়ামের এত কাছে, মুর্শিদাবাদে বসে নবাবি করায় বিপদ আছে। তাই তিনি তার রাজধানীকে সরিয়ে নিয়ে গেলেন সুদূর মুঙ্গেরে। গঙ্গা তীরে প্রাচীন মুঙ্গের দুর্গকে সংস্কার করে সেখানেই সপরিবারে এবং সাংসদ বাস করতে থাকেন। ধাপে ধাপে ধীরে ধীরে নবাব তার প্রভাব বিস্তার করতে থাকেন। তার শ্বশুর মীর জাফর আলী অঙ্গীকার করেছিল ইংরেজ বণিক বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। এই একচেটিয়া অধিকার লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধারেরা তাদের প্রতিযোগী ব্যবসায়ীদের, ফরাসি, দিনেমার, পর্তুগিজদের মাথায় চাঁদির পয়জার মারতে শুরু করেছিল মির্জাফরি জমানায়। প্রতিযোগীরা ব্যবসা গুটিয়ে নেওয়ার আয়োজন করতে থাকে। একচেটিয়া ব্যবসা মানে ইচ্ছেমতো নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য বৃদ্ধি। নতুন নবাবের কিছু করার নেই। নবাব তার পূর্ববর্তী নবাব মীর জাফরের জারি করা ফরমান প্রত্যাহার করতে পারেন না, তাহলেই প্রত্যক্ষ সংঘাত। তাই ভালো মানুষের মতো অন্যান্য ব্যবসায়ীদেরও, ফরাসি দিনেমারদেরও তিনি বিনা শুল্কে বাণিজ্য অধিকার প্রদান করে বসলেন। এতে আইনত ইংরেজ কোম্পানি কিছু বলতে পারল না, কিন্তু তাদের বাড়া ভাতে ছাই পড়ল। প্রতিযোগিতার মাধ্যমে বাজারে সমতা ফিরে এলো, যদিও রাজ সরকারের রোজগারে টান ধরল। কিন্তু এসব ঘটনা আমাদের কাহিনীর পরবর্তীকালের। মুঙ্গেরে যখন মীর কাসেম জাকিয়ে বসেছেন, তখন একদিন বঙ্গদেশ থেকে ওরা দুই বন্ধু কাশীতে এসে হাজির হলো, বলভদ্র আর বিরোচন। মোহনলালের পুত্র রাহুল, নামটা পণ্ডিতজি দিয়েছিলেন, তখন 2.5 বছরের শিশু, হাতে খারু, মাথায় কাকপুচ্ছ। তাকে কোলে নিয়ে কত আদর করল ওরা দুজন, মোহনলালের 2 অনুচর। তারপর তারা পণ্ডিতজিকে অনুরোধ করল নোঙর তুলে ফেলতে। বলভদ্র আর বিরোচন দুজনেই ইতিমধ্যে মুঙ্গেরে চলে এসেছে, মীর কাসেমের বাহিনীতে যোগদান করেছে। ওরা খবর পেয়েছিল যে নতুন নবাব শহীদ মীর মদনের স্ত্রীকে যাবজ্জীবন অথবা জাবন্নিকা একটি মাসোয়ারার ব্যবস্থা করে দিয়েছেন। নবাবের মীর মুন্সির কানে ওরা দু বন্ধু মোহনলালের বিধবা এবং শিশুপুত্রের প্রসঙ্গটা তুলে দেয়। নবাব তা শুনে খুশি হয়ে ওদের বলেছেন মোহনলালের বিধবা ও শিশুপুত্রটিকে মুঙ্গেরে নিয়ে যেতে। শহীদ পিতার অবর্তমানে তার শিশুপুত্রকে তিনি কিছু তওবা প্রদান করবেন। কাহিনী দীর্ঘায়িত করে লাভ নেই। বলভদ্র আর বিরোচনের ব্যবস্থাপনায় বৃদ্ধ পণ্ডিতজি তার বিগত ভর্তা কন্যা ও দৌহিত্রকে নিয়ে গঙ্গার স্রোতধারা বহে চলে এলেন মুঙ্গেরে। নবাব মীর কাসেম আলী খান বাহাদুর মোহনলাল শেঠের বালক পুত্রকে শেঠ রায় খেতাব দিলেন, আর এই সঙ্গে মুর্শিদাবাদের দক্ষিণে বেলডাঙ্গা পরগনায় একটি জমিদারি প্রদান করলেন। গড়ে উঠল মোহনপুর গ্রাম আর তার কেন্দ্রস্থলে মোহন মঞ্জিল। এই ঘটনার পর মাত্র 2 বৎসর রোজনামচা লিখে যাওয়ার সুযোগ পেয়েছিলেন পণ্ডিত পুরুষোত্তম দাস শেঠ। তিনিই ছিলেন নাবালকের তরফের ওছি। কাশীর বাজারে একরকম রং বেরঙের কাঠের কৌটো পাওয়া যায়, দেখেছেন? কৌটো খুললেই দেখবেন তার ভিতর আরেকটি কৌটো। সেটা খুলুন,
আবার কৌটো, সেটা খুললে আবার কৌটো, এইভাবে ক্রমান্বয়ে কৌটোর ভিতর কৌটো। আমাদের গোয়েন্দা গল্পটাও সেই জাতের হতে বসেছে। এতটা পথ চলে এলাম, খুন জখমের নামগন্ধ নেই, লাশ নেই, ফিঙ্গারপ্রিন্ট নেই, হোমিসাইড তদন্তকারী নেই, শুধু কৌটোর মধ্যে কৌটো। বাসু সাহেবকে গল্প শোনাচ্ছে কৌশিক। কি গল্প? না, সত্যপ্রসন্ন গল্প শোনাচ্ছেন কৌশিককে। কি গল্প? না, অধ্যাপক বেনিমাধব গল্প শোনাচ্ছেন রায় বাহাদুরকে। কি গল্প? না, ডক্টর মিস স্মিথ গল্প শোনাচ্ছেন সব্বাইকে। এর তো শেষ হবে না মনে হচ্ছে। তার চেয়ে মূল কাহিনীতে সরাসরি ফিরে আসা যাক। বাসু সাহেব কৌশিককে বললেন, এবার সংক্ষেপে জানিয়ে দাও দিকিন, রায় বাহাদুরের স্ত্রী এতদিন পরে হঠাৎ কেন অতসীর সন্ধান নিতে তোমাকে নিয়োগ করলেন? কৌশিক বললে, বিশেষ কারণ ছিল। মিস রমলা স্মিথের কাছে ওই কাহিনীটা শোনার পরই রাতারাতি একটা বিরাট পরিবর্তন হয়ে গেল রায় বাহাদুরের জীবনে। তিনি অন্তর্মুখী অন্তর্লীন চিন্তায় একেবারে মুখ হয়ে গেলেন। ঘড়ির কাঁটার ছন্দ মেনে জীবনযাপনের গ্লানিটুকুই স্বীকার করে নিলেন, আনন্দটুকু বিসর্জন দিয়ে। রবিবারের সন্ধ্যায় দাবা খেলা বন্ধ হলো, পুকুরে স্নান বন্ধ হলো, কলঘরে বালতিতে তোলা জলে স্নান শুরু করলেন। চঙ্গুমুখ গ্রামোফোনটা নিষ্ক্রিয়। অপরাহ্নে যে আত্মজীবনীটা লিখছিলেন দীর্ঘদিন ধরে, তা অসমাপ্ত রইল। কেন এই আকস্মিক পরিবর্তন? একথা কে তাকে সাহস করে জিজ্ঞেস করবে? শশীকলা করেছিলেন। তার জবাবে রায়বাহাদুর এক কথায় শুধু বলেছিলেন, ভাল লাগে না। সত্যপ্রসন্ন গোপনে এসে দেখা করলেন শশীকলার সঙ্গে। জানতে চান, কি হয়েছে বলো তো শশী? রায়বাহাদুর রাতারাতি জীবনে এমন বেতরাগ হয়ে গেলেন কেন? মনে হচ্ছে কোথায় যেন একটা কাঁটা বিঁধছে রায়বাহাদুরের অন্তরে। শশীকলা মাথা নেড়ে বাল্য সহচরকে বলেছিলেন, তুমি ঠিকই আন্দাজ করেছ সতুদা। সেদিন মিস রমলা স্মিথের কাহিনীটা শোনার পর ওর বুকে একটা মর্মান্তিক কাঁটা বিঁধে গেছে। কিন্তু কিসের কাঁটা? দর্পণে প্রতিবিম্বিত কাঁটা। দর্পণে প্রতিবিম্বিত কাঁটা? তার মানে? ভেবে দেখো, দুজনের জীবনে ২৫০ বছর আগে পিছে দুটি ঘটনা ঘটল, যার মধ্যে একটা আশ্চর্য যোগসূত্র আছে। এ যেন হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পণ্ডিত পুরুষোত্তম দাসজির অজ্ঞাতসারে তার কন্যা গান্ধর্ব মতে বিবাহ করল মোহনলালজিকে, যে মোহনলাল দুঃশাসকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিলেন। ঠিক তেমনি তোমাদের রায়বাহাদুরের ভাইও তার অজ্ঞাতসারে গান্ধর্ব বিবাহ করে, অপশাসকদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে গেল। পুরুষোত্তম দাস আর রায়বাহাদুর দুজনেই পস্থুমাস চাইল্ড। দুটিকে মানুষ করে তুললেন, এক যেন অপরের দর্পণ প্রতিবিম্ব। বাধা দিয়ে দুগার্জি বলেছিলেন, না, তুমি শুধু সাদৃশ্যগুলি দেখছ শশী, বৈসাদৃশ্যগুলিকে লক্ষ্য করছ না। বিধবা সরজুবালাকে পণ্ডিতজি সাদরে বুকে টেনে নিয়েছিলেন, অথচ রায়বাহাদুর সমর বিধবাকে সাহায্য তো করেননি, অপমান করেছেন। না সতুদা, সমর বিধবাকে উনি গোপনে অর্থ সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু কি মর্মান্তিক শর্তে, সে কথা বলো। অতসী কোনোদিন তার মাতৃত্বের দাবি নিয়ে সগৌরবে মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাই নয়, সে কোনোদিন শেঠে রায় বাড়ির ছোট বউ হতে পারবে না। তাই নয়। শশীকলা জবাব খুঁজে পাননি। সত্যপ্রসন্ন বলে চলেন, পুরুষোত্তম দাসজি ছিলেন দরিদ্র, তবু বিধবা কন্যাকে বক্ষপুটে নিয়ে তিনি দেশত্যাগ করেছিলেন। অজ্ঞাতবাসে জীবনযাপন করেছেন মোহনলালের বিধবাকে নিয়ে। অপরপক্ষে ধনকুবের রায়বাহাদুর সেই সম্পত্তির অধিকারে হয়েছেন উত্তরাধিকার সূত্রে। ভাতৃবধূ পরের বাড়ির বাসন মেজে গ্রাসাচ্ছাদন করছে জেনেও শশীকলা বাল্যবন্ধুর মুখে হাত চাপা দিয়ে থামিয়ে দেন। বলেন, তুমি আমার একটা উপকার করবে সতুদা? খোঁজ নিয়ে দেখবে সেই দুঃসাহসী মেয়েটা আজও বেঁচে আছে কিনা, আমাদের খুকুর গর্ভধারিণী। সত্যপ্রসন্ন বলেছিলেন, 99% চান্স নেই। থাকুক বা না থাকুক, আমার পক্ষে 25 বছর পরে প্রকৃত সত্যটা উদ্ধার করা অসম্ভব। জানি, তোমাকে আমি মানস সরোবর থেকে আমার জন্য নীলপদ্ম তুলে আনতে বলছি না সতুদা। তুমি কলকাতা চলে যাও, এই ঠিকানায় গিয়ে মিস্টার কৌশিক মিত্র অথবা তার স্ত্রী সুজাতার সঙ্গে গিয়ে দেখা করো। সমস্ত ঘটনা খুলে জানাও তাদের। ওদের একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে, পারলে তারাই সন্ধান নিয়ে জানাতে পারবে অতসী বেঁচে আছে অথবা নেই। থাকলে কোথায় আছে, কি করছে। ধরো সে সন্ধান পেলে, তারপর তুমি কি করবে? সন্ধানটা তো আগে পাই, তারপর সে কথা তোমাকে বলবো। বাসু সাহেব বললেন,
বুঝলাম। তা 3 বছর আগে তোমরা সন্ধান করে কি তথ্য জানতে পারলে? প্রায় 20 বছর আগে অতসী নামের মেয়েটি নিশ্চিতভাবে মারা গেছে। কিভাবে? আবার পুলিশ এনকাউন্টারে। গোয়েন্দা পুলিশ ওই পরিচারিকার পরিচয় আবিষ্কার করে তাকে গ্রেপ্তার করতে যায়, পারে না। মেয়েটি তার পূর্বেই পালিয়ে যায়। নকশাল পার্টির কমরেডদের সঙ্গে তার যোগাযোগ ছিলই। পরে বাংলা বিহার সীমান্তে কি একটা নদীবক্ষে একটা এনকাউন্টারে ওদের গোটা দলটা মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। নৌকাটা ডুবে যায়, মৃতদেহ উদ্ধার করা যায়নি। গোয়েন্দা দপ্তর থেকে আমি খবরটা পেয়েছিলাম, সত্য প্রসন্নের মাধ্যমে শশীকলা দেবীকে জানিয়েওছিলাম। সম্ভবত এই সংবাদটা রায়বাহাদুরকে জানানো হয়নি। অবশ্য হয়েছিল কি হয়নি আমি জানি না, আমার জানার কথাও নয়। বাই দ্যাট টাইম আওয়ার কেস ওয়াজ ক্লোজড। শশীকলা আমাদের প্রাপ্য মিটিয়ে দিয়েছিলেন। বাসু সাহেব বলেন, কাল দুপুরের কেষ্টপুর লোকালে রায়বাহাদুর আমাকে যেতে বলেছেন। কৌশিককে নিয়ে যাই, কি বলো? রানু বলেন, না, আমি তো বলেই দিয়েছিলাম সুজাতার ছেলে হবার আগে ওদের আর কোনো দায়িত্ব তুমি দেবে না। বাসু বলেন, প্রথম কথা, সুজাতার আদৌ ছেলে হবে না, হবে মেয়ে। কিন্তু আসল কথা সেটা নয়। আসল কথা হচ্ছে আমি তো সুজাতাকে নিয়ে যেতে চাইছি না। কৌশিককে নিয়ে গেলে ক্ষতি কি? কি আশ্চর্য, তুমি বোঝো না কেন? কোনো একটা এমার্জেন্সি হলে আমি একা কি করে সামলাবো? তোমাকে তো আমি বলেছিলাম এই পাগল রায় বাহাদুরের কথায় নেচো না, তুমি শুনলে? সে কথা সত্যি। রানীদেবীর প্রবল আপত্তি ছিল। কৌশিকের কাহিনী শুনে তার মনে হয়েছিল এই রায়বাহাদুর লোকটা একটা মেগালোমেনিয়াক হ্যামবাগ। এইখানে আবার কিছু পূর্বকথন প্রয়োজন হয়ে পড়ছে। না না, মোহন মঞ্জিলের রায়বাহাদুরের পূর্বকথন নয়, নিউ আলিপুরের বাসু সাহেবের বাড়ির কিছু পূর্বকথা। পূর্ববর্তী ড্রেস রিহার্সেলের কাটা কাহিনী রচনার সময় এক স্কুল দিদিমণির খপ্পরে পড়েছিলাম, সে কথা আগেই বলেছি। সেই যিনি বলেছিলেন সুজাতা কৌশিকের এখনই একটা বাচ্চা হওয়া উচিত। দিদিমণির কাছে ধমক খেয়ে পরের সংখ্যা নবকল্লোলে আমি গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছিলাম। সেই সময় কাহিনীর ঘূর্ণাবর্তে বাসু সাহেব বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন ড্রেস রিহার্সালের কাটায়। পুলিশ তখনও কাউকে অ্যারেস্ট করেনি, তাই বাসু সাহেবের কোনো মক্কেল নেই। অথচ তার আগেই জোড়া খুন হয়ে গেছে। বাসু সাহেব বন্ধকৃত্য করতে সুমোটো তদন্ত শুরু করে দিয়েছেন। সম্ভাব্য 4-5 জন অপরাধীর মধ্যে ইন্দ্রকুমার জানিয়েছিল যে খুনের সময় সে ছিল ঘটনাস্থল থেকে অনেকটা দূরে, গালুডিতে, মানে ঘাটশিলায়, সুবর্ণরেখা হোটেলে। বাসু সেই অ্যালিবাইটা যাচাই করতে সুজাতা আর কৌশিককে পাঠিয়ে দিয়েছিলেন ঘাটশিলায়। পরদিন সকালে প্রাতরাশের টেবিলে রানী বললেন, একদিক থেকে ওদের দুজনকে ঘাটশিলায় পাঠানোটা ভালোই হয়েছে। বাসু জানতে চেয়েছিলেন, কোন দিক থেকে? তোমার পাল্লায় পড়ে ওরা দুটিতে তো গোল্লায় যেতে বসেছে। দিবারাত্র কর্তা গিন্নি শুধু চোর পুলিশ খেলছে। খুন জখম তদন্ত মদন্ত নিয়ে মেতে আছে। ওরা হয়তো এতদিনে ভুলেই গেছে যে ওদের সম্পর্কটা শুধু সুকৌশলীর পার্টনার হিসেবেই শেষ হয়ে যায় না, ওরা আসলে স্বামী স্ত্রী। যাক, 2 দিন ঘাটশিলায় ফুর্তি ফার্তা করে আসুক। বাসু হাসতে হাসতে বললেন, তা ঠিক। না, শুধু হাসলে হবে না। তুমি একটা জিনিস হিসাব করে দেখেছ? ওদের এত বছর বিয়ে হয়েছে অথচ আজও বাচ্চা টাচ্চা হয়নি। কেন? বাচ্চা হয় না কেন? আপত্তিটা কার? কিসের আপত্তি? বাসু আমতা আমতা করে বলেন, কি আশ্চর্য, আমি তা কেমন করে জানব? বটেই তো, তুমি কেমন করে জানবে? বাচ্চা কাচ্চা না হওয়ার অপরাধে ওদের তো পুলিশে ধরছে না, তাই তুমি নির্লিপ্ত। তুমি জানো না, কিন্তু আমি জানি। কি জানো? ওদের দুজনের মধ্যে কারো কোনো শারীরিক ত্রুটি নেই। সুজাতা আমার কাছে স্বীকার করেছে ওদের সন্তান হচ্ছে না কারণ ওরা সেটা চাইছে না। তাহলে নাকি ওদের সুকৌশলীর কাজের অসুবিধা হবে। র কফিতে একটা চুমুক দিয়ে বাসু নাকি সংক্ষেপে বলেছিলেন, আই সি। রানী তেলে বেগুনে জ্বলে ওঠেন। ইউ সি নাথিং। কিছুই দেখতে পাও না তুমি, কারণ তুমি ছুচোর মতো অন্ধ। সাংসারিক বিষয়, চোর পুলিশ খেলার বাইরে যে দুনিয়াটা আছে তার দিকে কোনোদিন চোখ তুলে দেখোনি তুমি। সুজাতার বয়স কত হলো বলো তো? এরপর ফার্স্ট কনফাইনমেন্ট যে বিপজ্জনক তাকে তুমি জানো না? ওদের এখনই একটা বাচ্চা হওয়া উচিত। এই সংসারে একটা চূর্ণমূর্ণ এলে আমার এই পন্থা জীবন কেমন আনন্দঘন হয়ে উঠবে, তাকে তুমি কোনোদিন ভেবে দেখেছ? বাসু রীতিমতো বিব্রত হয়ে বলেছিলেন, কি আশ্চর্য,
তা এই বিষয়ে আমি কি করতে পারি? তুমিই তো যত নষ্টের গোড়া। ওদের ফুলসজ্জার রাত ভোর হলো কি হলো না, তুমি কাঁটা দিয়ে ওদের খোঁচাতে শুরু করলে। তারপর থেকে ক্রমাগত কাঁটার পাহাড় বানিয়ে চলেছ। কাঁটার পর কাঁটা, একটা শেষ না হতেই আর একটা কাঁটা। কোনো বিরাম নেই, শুধু কাঁটা আর কাঁটা। তাহলে সকল কাঁটা ধন্য করে গোলাপটা ফুটবে কখন? বাসু তার পাকা চুলে আঙুল বুলিয়ে কি একটা জবাব দিতে যাচ্ছিলেন, তার আগেই বেজে উঠল টেলিফোনটা। রানু ঝাঁঝিয়ে ওঠেন, ওই শুরু হয়ে গেল। ফাঁকা বাড়িতে স্বামী স্ত্রীতে মন খুলে দুটো কথা বলবো, তারও সুযোগ নেই। তার মাঝখানে শুরু হয়ে গেল টেলিফোনের কাঁটা। দিন তিনেক পরে ঘাটশিলা থেকে ওরা দুজন ফিরে এলো, কৌশিক আর সুজাতা। রাত তখন 10:30। পাড়ার শুনশান। ট্যাক্সির ভাড়া মিটিয়ে বেল বাজাতে বিশে এসে দরজা খুলে দিল। কৌশিক জানতে চায়, কিরে বিশে, মাম্মা মামি শুয়ে পড়েছেন? না গো, শোয়ার ঘরে বসে গপ্পসপ্প করছেন। সাহেব আবার সেইটে বার করেছেন। হাতের মুদ্রায় সিভাস রিগালের বোতলটা দেখায়। সুজাতা জানতে চায়, তুই খেয়েছিস? ব্যাস, আমি কি ওসব খাই? আরে না না, রাতের খাবার কথা বলছি। ঠিক তখনই করিডোরের ও প্রান্তে সুইচটা জ্বলে উঠল। হুইল চেয়ারে পাক মেরে রানু এগিয়ে আসেন, বলেন, এই তো এসে গেছো তোমরা। রাতের খাবার ফ্রিজে রাখা আছে, তোমরা হাত মুখ ধুয়ে নাও। বিশে ততক্ষণে খাবারটা গরম করে দেবে। কৌশিক বলে, না মামিমা, আমি ট্রেনেই খেয়ে এসেছি। ফ্রিজে যা রাখা আছে তা কাল সকালে সদ্ব্যবহার করা যাবে। মাম্মু কি শুয়ে পড়েছেন? রানু বলেন, না, তার এটা থার্ড পেক চলছে। একটু আগে উনি আমাকে বলেছিলেন খুনিটা কে তা উনি জানেন, কিন্তু পুলিশকে জানাতে পারছেন না। সুজাতা বলে, কেন? কারণ ওর ধারণা গিল্টি ভার্ডিক্ট হওয়ার মতো এভিডেন্স এখনও সংগ্রহ করা যায়নি। উনি এখন পুলিশকে নামটা জানালেই সে সজাগ হয়ে যাবে। কৌশিক বলে, লোকটা কে তার নাম আপনাকে বলেছেন? মানে যাকে উনি সন্দেহ করছেন? না না, সন্দেহ নয় কৌশিক, উনি বলছেন লোকটাকে উনি সন্দেহাতীতভাবে শনাক্ত করেছেন। যা হোক, তোমরা গিয়ে প্রাথমিক রিপোর্টটা দাখিল করো, দেখি সেই মৌকায় হাত সাফাই করে বোতলটা সরিয়ে ফেলতে পারি কিনা। তিনজনে এগিয়ে আসেন বাসু সাহেবের ঘরে। স্তিমিত একটা সবুজ আলোয় গৃহকর্তা একটি ইজি চেয়ারের লম্ববান, পাশের টিপয়ে গ্লাস, বোতল, স্ন্যাক্স, আইস কিউব। ওদের দেখেই বাসু সাহেব বলে ওঠেন, এই যে মিস্টার অ্যান্ড মিসেস সুকৌশলী, গুড ইভিনিং। আপনারা দুজন যে নিরাপদে বাড়ি ফিরে আসতে পেরেছেন, এতেই আমরা কৃতার্থ। বোঝা গেল 3.5 পেগেই বাসুমামুর নেশাটা জমজমাট। রানু ইতিমধ্যে কায়দা করে হুইল চেয়ারটা টিপয়ের ওপাশে নিয়ে গেছেন, বোতলটাও দখল করেছেন। বলেন, ওদের কাছ থেকে প্রাথমিক রিপোর্টটা এবার শুনে নাও, বিস্তারিত কাল সকালে শুনো বরং। বাসু ব্যস্ত হয়ে ওঠেন, তা বেশ তো, কিন্তু তুমি মানে ওটাকে নিয়ে যাচ্ছ কেন? রানু ততক্ষণে বোতলটা সুজাতাকে হস্তান্তরিত করে ফেলেছেন। বলেন, তোমার বরাদ্দ মতো 2 পেগ কখন শেষ হয়ে গেছে, আজ আর নয়। প্রসঙ্গটা চাপা দিতে কৌশিক বলে ওঠে, আমাদের মিশন ইজ সাকসেসফুল, বুঝলেন মামু? বাসু চেয়ারে এলিয়ে পড়েন। রিয়েলি? কি মিশন নিয়ে তোমরা ঘাটশিলা গেছলে মিস্টার আর মিসেস সুকৌশলী? বাহ, আপনার মনে নেই? ঘোষাল হত্যা মামলায় আপনি 4 জন সম্ভাব্য আততায়ীর কথা ভাবছিলেন। তার মধ্যে ইন্দ্রকুমারের অ্যালিবাইটা যাচাই করে দেখতে আমাদের দুজনকে ঘাটশিলা পাঠিয়েছিলেন আপনি। আমরা তদন্ত করে দেখেছি, ইন্দ্রকুমার ইজ অনারেবলি অ্যাকুইটেড। তার অ্যালিবাইটা পাক্কা। তার মানে 4 সম্ভাব্য কাটার ভিতর থেকে। কি কি বললেন? কিসের ভেতর থেকে? সম্ভাব্য কণ্টক, কাটা। ব্যাস, কোথাও কিছু নেই। বোমার মতো ফেটে পড়লেন ব্যারিস্টার সাহেব। তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না মিস্টার আর মিসেস সুকৌশলী? মধ্যরাত্রে একা বসে মৌজ করছি, সেখানে হাউমাউ খাউ রাক্ষসের মতো তাড়া করে এসেছ। কাটা কাটা কাটা, কি পেয়েছো তোমরা? শুধু কাটা আর কাটা, একটা শেষ হতে না হতেই আরেকটা কাটা, সামনে কাটা, পিছনে কাটা, হেঁটোয় কাটা, মোড়ে কাটা। ব্যাপারটা কি? তাহলে সকল কাটা ধন্য করে জোলাপটা কখন ফুটবে, আমাকে সেটা বুঝিয়ে বলতে পারো মিস্টার আর মিসেস সুকৌশলী? রানু কৌশিকের আস্তিন ধরে টানলেন, ওদের ইঙ্গিত করলেন নিঃশব্দে কেটে পড়তে। তাই পড়ল ওরা। বাইরে বেরিয়ে এসে সুজাতা বলে,
মামু কি আজ একেবারে আউট? হঠাৎ জোলাপের কথা কি যেন বললেন? রানু হাসলেন। উনি না হয় 3 পেগের পর মুখ ফসকে কথাটা বলেছেন, কিন্তু তোমরা তো দুজন মদ্যপান করনি। তোমরা বুঝতে পারলে না উনি জোলাপের কথা বলেননি আদৌ। বলতে চেয়েছিলেন গোলাপের কথা। সুজাতা অবাক, বলে, গোলাপ মানে? রানু বলেছিলেন, তুমি বোধহয় এতদিনে ভুলে গেছ, গোলাপ একটা ফুলের নাম। রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। সময় মতো চিন্তা করে দেখো হঠাৎ গোলাপের কথা ওর কেন মনে পড়ল। এই ঘটনা প্রায় মাস 6 আগেকার। ইতিমধ্যে ঘোষাল হত্যা মামলার কিনারা হয়েছে। ড্রেস রিহার্সালের কাটায় তার চিন্তায়িত ইতিকথা লিপিবদ্ধ হয়েছে। সম্ভবত কৌশিক আর সুজাতা যৌথভাবে বুঝতে পেরেছে সেই রাত্রে বাসু মামু কেন জোলাপের কথাটা বলেছিলেন নেশার ঝোঁকে। সেই অনুপ্রেরণাতেই হোক, অথবা আমি সুজাতাকে যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছি বিষের দিদিকে নিউ আলিপুরে নিয়ে আসব, সেটা বিশ্বাস করেই হোক ওরা সিদ্ধান্ত নিয়েছে। সুজাতার এটা 5ম মাস, এটাই ক্রিটিক্যাল টাইম রানুদেবীর মতে। তাই তিনি অনুমতি দিলেন না বাসু সাহেবের সঙ্গে কৌশিককেও বেলডাঙ্গা হয়ে মোহনপুরে যেতে। রায়বাহাদুরের পাগলামিতে যদি তালে তাল দিয়ে পাগলামো করতে চান, তাহলে বাসু সাহেবকে তা একা একাই করতে হবে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই কাটা সিরিজের অন্যান্য অনেকগুলো গল্প আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনও সেই গল্পগুলো শোনেননি, প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে দেয়া আছে। আশা করি সময় করে শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথেই গল্পের নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।